আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিল সায়েন্সের সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম 2021 এর ফিজিক্সের দ্বিতীয় লাইভ ক্লাস। ফিজিক্স লাইভ 4 না, ফিজিক্স লাইভ 2 হবে। ফিজিক্সের দ্বিতীয় লাইভ ক্লাসে আজকের ক্লাসে আমরা দেখব কাজ, শক্তি, ক্ষমতা যেই চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার 4 পুরো চ্যাপ্টারটা আজকে আমরা দেখব। হ্যাঁ, আজকের এই ক্লাসে তুমি কাজ, শক্তি, ক্ষমতা এই পুরো চ্যাপ্টারটা একদিকে তোমার এসএসসি প্রিপারেশন হয়ে যাবে, অন্যদিকে তোমার সেরা কলেজের জন্য প্রিপারেশন হয়ে যাবে, অন্যদিকে তুমি এই চ্যাপ্টারের বেসিকটা গেইন করতে পারবে যেটা তোমার ইন্টারে কাজে দিবে। ইন্টারও কাজ, শক্তি, ক্ষমতা নামে একটি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে এসএসসির এই বেসিকগুলো অনেক বেশি কাজে দিবে। সো আজকের ক্লাসটা করলে তিনটা ফায়দা আছে। একটা ফায়দা হচ্ছে এসএসসি পরীক্ষার প্রিপারেশন হবে, 2 নম্বর ফায়দা সেরা কলেজ ভর্তি পরীক্ষার প্রিপারেশন হবে, অর্থাৎ নটরডেম, সেন্ট জোসেফ, হোলি ক্রসের প্রিপারেশনটা হয়ে যাবে। আরেকটা ফায়দা ইন্টারে আমার অনেক সহজ লাগবে এই চ্যাপ্টারটি, ইন্টারের পড়াটা হয়ে যাবে। তাহলে আজকে লাইভ ক্লাস করলে ফায়দা কয়টা? 3টা। তাই আজকের লাইভ ক্লাসটা স্পেশাল, আজকের লাইভ ক্লাসটা ইম্পর্টেন্ট। আমাদের কি করতে হবে? খুবই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করতে হবে। সবাই খাতা কলম নাও, নোট করো, খুবই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করো। 3টা ফায়দা আছে আজকের ক্লাস করলে। ওকে, আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, লাইভ ক্লাসে যারা এসেছো একদম প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা সবাই আজকের ক্লাসে যেহেতু 3টা ফায়দা, বেশি ফায়দা নেওয়ার জন্য তোমরা আজকে সবাই এই ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে দাও, যাতে করে ক্লাসটা থেকে যায়, তোমার টাইমলাইনে ক্লাসটা থেকে যাবে, ভবিষ্যতে কাজে দিবে। পাশাপাশি তুমি বিভিন্ন ফেসবুক গ্রুপে একটু শেয়ার করে দাও, যাতে করে তোমার শেয়ারের মাধ্যমে অনেক স্টুডেন্ট উপকৃত হলে তুমি সওয়াব অর্জন করবে, তুমি ফ্রেন্ডদের উপকার করলে তোমার সওয়াব হবে। হ্যাঁ, আচ্ছা, আর আজকের লাইভ ক্লাসটা তোমরা যেসব মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো, স্কুলের, কলেজের, ফ্রেন্ড সার্কেলের, তারপর আমাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো, মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও। ওকে, তারপরে তোমরা কমেন্টে তোমাদের ফ্রেন্ড যারা তোমাদের সাথে ক্লাস করে প্রতিদিন তাদেরকে জানিয়ে দাও ক্লাস শুরু হয়েছে, দোস্ত চলে আয়, আমরা এখন মজা নিয়ে 3টা ফায়দা লুটাবো। কয়টা ফায়দা লুটাবো? 3টা। কি কি? এই কাজ, শক্তি, ক্ষমতা চ্যাপ্টার এসএসসির জন্য প্রিপারেশন হবে, সেরা কলেজের জন্য প্রিপারেশন হবে, ইন্টারের জন্য প্রিপারেশন হবে ইনশাল্লাহ। সো আমরা শুরু করে দিচ্ছি। সব কিছু ঠিক আছে কিনা একটু জানিয়ে দাও কমেন্টে আমার বন্ধুরা। ওকে, তোমরা আজকে উপস্থিতি কম কেন? খুব দ্রুত মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, বন্ধু বান্ধবকে নিয়ে আসো, তাড়াতাড়ি একটু জানিয়ে দাও সব কিছু ঠিক আছে কিনা। ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, সবাই চলে আসো, সবাইকে মেনশন দাও, তোহা ভাইকে মেনশন দাও, শাফিন ভাইকে মেনশন দাও, বাপ্পা ভাইকে মেনশন দাও, সবাইকে মেনশন দাও, সবাই চলে আসো, মেহেদি ভাইকে মেনশন দাও, সবাইকে মেনশন দিতে থাকো। একদম যত ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডকে নিয়ে আসো, আজকে ইম্পর্টেন্ট ক্লাস। এসএসসি, ইন্টার, সেরা কলেজ 3টার জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকে। সো তোমার সব ফ্রেন্ডকে মেনশন দিতে থাকো, একদম যত ফ্রেন্ড আছে, গ্রামের চাচাতো ভাই, খালাতো ভাই, তোমার প্রেমিক, প্রেমিকা, এক্স গার্লফ্রেন্ড, অফিসিয়াল, আনঅফিসিয়াল, শ্বশুর শাশুড়ি, ভবিষ্যতে শ্বশুর শাশুড়ি হবে, তাদেরকেও মেনশন দিয়ে ফেলো, ঠিক আছে? ওকে ভাইয়া, এরপর আজকের লাইভ ক্লাসটা যত ফেসবুক গ্রুপ আছে শেয়ার করে দাও সওয়াবের উদ্দেশ্যে, 56,000 বর্গমাইল ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। আমাদের বাংলাদেশ 56,000 বর্গমাইলের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। প্রাণের বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট যেন এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারে, ফ্রিতে এই ক্লাসগুলো করে তারা যেন একটা চ্যাপ্টার শেষ করতে পারে, সেই জন্য তোমরা সওয়াবের নিয়তে ক্লাসগুলো শেয়ার করে দাও, যাতে করে তোমার ফ্রেন্ডরা ফ্রিতে এই ক্লাসগুলো করতে পারে, কোনো টিচারের পেছনে টাকা খরচ করতে না হয়, ঠিক আছে? অনেক দরিদ্র স্টুডেন্ট আছে, তাদের জন্য উপকার আসে। খুব দ্রুত তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট, একদম প্রত্যেকটা স্টুডেন্ট শেয়ার বাটনে হাত রাখবে, ক্লাসটা সব গ্রুপে শেয়ার করে দিবে, মেসেঞ্জারে লিঙ্ক দিয়ে দিবে, এবং ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মেনশন করতে থাকবে। আজকে ক্লাস করে 3টা লাভ হবে, এসএসসির প্রিপারেশন হবে, ইন্টার প্রিপারেশন হবে, সেরা কলেজের প্রিপারেশন হবে ইনশাল্লাহ। আমরা আর কথা বাড়াবো না, শুরু করে দিব। ওকে, সাচো কাজ, শক্তি, ক্ষমতা, এসএসসি 21 চ্যাপ্টার 4 কাজ, শক্তি, ক্ষমতা। ওকে ওকে, আচ্ছা, সো সব কিছু ঠিক আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব কিছু একদম পারফেক্ট ঠিক আছে। ওকে, তোহা ভাই একটু শেয়ার করে দাও সব গ্রুপে, আর সব কিছু ঠিক আছে কিনা। তারপরে মেহেদি ভাই একটু শেয়ার করে দিবে সবাই। এরপর স্টুডেন্টদেরকে একটু করে কি করতে হবে? স্টুডেন্টদেরকে সবচেয়ে বেশি শেয়ার করতে হবে সওয়াবের নিয়তে, ঠিক আছে? আমাদের এই গ্রুপে আমরা কিন্তু তোমাদের জন্য অনেকগুলো ফ্রি ক্লাসের আয়োজন করে থাকি, কিন্তু তোমরা কখনো আমাদের কথা কোথাও বলো না, এটা তো দুঃখের ব্যাপার। তোমরা যারা স্টুডেন্টরা লাইভ ক্লাস করছো, তোমাদের ফ্রেন্ডদেরকে বলবে এই গ্রুপে জয়েন হতে, এই গ্রুপে তোমার এসএসসির ক্লাস
হচ্ছে ইন্টারের ক্লাস হচ্ছে ফ্রিতে, আমরা কোনো টাকা পয়সাও নিচ্ছি না, ফ্রিতে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, তোমরা যেন উপকৃত হও, তোমরা যেন বেসিকটা বুঝতে পারো, ঠিক আছে? সো একদম সবাই কোনো হেজিটেশন ছাড়া সব গ্রুপে শেয়ার করবে, সব গ্রুপে আমাদের ক্লাসগুলো শেয়ার করবে, যে কোনো ক্লাস আমাদের গ্রুপে শেয়ার করবে, ফ্রেন্ডদেরকে বলতে থাকবে, সবচেয়ে বেশি বলবে তোমাদের স্কুলের গ্রুপগুলোতে একটু বেশি বলবে, যাতে করে সবাই জানতে পারে, ঠিক আছে? জানানো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো দেখো কাজ, শক্তি, ক্ষমতা, এই চ্যাপ্টারে একটু ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, কারণ এই ক্লাসের পর একটা পরীক্ষা নিব, পরীক্ষায় যারা ভালো করবে প্রাইস আছে। সো ভালো করে খেয়াল করো, এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো? তিনটা জিনিস পড়বো, একটা কাজ, একটা শক্তি, একটা ক্ষমতা। তাহলে কয়টা জিনিস পড়বো? তিনটা। তাহলে লিখছি আমি পার্ট 1। প্রথম পার্টে কি থাকবে দেখো, পার্ট 1-এ থাকবে কাজ নিয়ে আলোচনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় পার্টে কি থাকবে? দ্বিতীয় পার্টে থাকবে শক্তি নিয়ে আলোচনা, এনার্জি। দ্বিতীয় পার্টে থাকবে, পার্ট 2-তে এনার্জি, শক্তি নিয়ে আলোচনা। তৃতীয় পার্টে কি থাকবে? তৃতীয় পার্টে থাকবে, তৃতীয় পার্ট এদিকে দেখাচ্ছি না, এদিকে দেখাচ্ছি। তৃতীয় পার্টে থাকবে, ও চতুর্থ পার্ট হয়ে গেছে। তৃতীয় পার্টে থাকবে ক্ষমতা নিয়ে আলোচনা। যেহেতু চ্যাপ্টারের নামই হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা, তাহলে তিনটা পার্টে তিনটা জিনিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন কাজ, এই পার্টে আমরা কি নিয়ে আলোচনা করব? কাজের তিনটা ইকুয়েশন আছে। একটা হচ্ছে সিম্পল ইকুয়েশন, সেটা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অ্যাঙ্গেল ইকুয়েশন, সেটা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে গ্রাফ ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন নিয়ে আলোচনা করব। ইকুয়েশন, তাহলে একটা সিম্পল ইকুয়েশন, একটা অ্যাঙ্গেল ইকুয়েশন, একটা গ্রাফ ইকুয়েশন। সিম্পল ইকুয়েশন, অ্যাঙ্গেল ইকুয়েশন, গ্রাফ ইকুয়েশন, তিনটি ইকুয়েশন নিয়ে আলোচনা করলে কাজ আলোচনা হয়ে যাবে। আচ্ছা, তারপর শক্তিতে কি আলোচনা করবেন? শক্তিতে আলোচনা করব, দেখো শক্তিতে আলোচনা করব একটা, দুইটা, তিনটা, চারটা জিনিস শক্তিতে আলোচনা করব। একটা হচ্ছে গতি শক্তি, বিভব শক্তি আলোচনা করব। গতিশক্তি, বিভব শক্তির মধ্যে রিলেশন আলোচনা করব, ইকে ইপির রিলেশন আলোচনা করব। তারপর কি আলোচনা করবেন? শক্তির উৎস আলোচনা করব, কোথায় শক্তি পাওয়া যায়। তারপর আলোচনা করব ভর ও শক্তি রিলেশন। আচ্ছা ঠিক আছে। তারপর ক্ষমতায় কি আলোচনা করবেন? ক্ষমতায় আলোচনা করব ক্ষমতার ইকুয়েশনগুলো আলোচনা করব, সমীকরণ। তারপরে হচ্ছে কর্মদক্ষতা আলোচনা করব। তারপরে মোটরের অঙ্ক আলোচনা করব, আচ্ছা, তো তোমাদেরকে একটু করে বলে রাখি, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এই টপিকগুলো তোমার একদিকে এসএসসি, একদিকে সেরা কলেজ, একদিকে ইন্টার, তিনটা কভার হবে। খুবই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। আরও একটা দাওয়াত তোমাদেরকে দিয়ে দিচ্ছি, শোনো দাওয়াতটা দেওয়ার আগে আরেকবার বলে দিই যে আমরা আজকে কী কী আলোচনা করব। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কাজ, শক্তি, ক্ষমতা। পার্ট 1 আলোচনা করব সিম্পল, অ্যাঙ্গেল এবং গ্রাফ, এই তিনটি ইকুয়েশন কাজের। পার্ট 2তে আলোচনা করব শক্তির কোন কোন জিনিসগুলো আলোচনা করবেন, গতিশক্তি, বিভব শক্তি, তাদের রিলেশন, শক্তির উৎস, ভর শক্তির রিলেশন। আর পার্ট 3তে আলোচনা করব ক্ষমতার মধ্যে হচ্ছে ক্ষমতার সমীকরণ, কর্মদক্ষতা, মোটর। তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তারপর তোমাদের এবার ঘোষণা, নোটিশ। তোমাদের নোটিশ হচ্ছে আগামীকাল সোমবার 3টায় হয়তো টাইমটা আমরা জানিয়ে দিব। আগামীকালকে সোমবার, এক কথায় আগামীকাল সোমবার তোমাদের ক্লাস আছে বায়োলজি। আগামীকাল সোমবার তোমাদের সেরা কলেজ ভর্তির প্রথম বায়োলজি লাইভ ক্লাস হবে, বায়োলজি লাইভ ক্লাস, এবং এটা নেবেন সোহেল স্যার। তোমরা অবশ্যই ক্লাসটা করবে, ডক্টর সোহেল স্যারের ক্লাস। এসএসসির বায়োলজির একটা ফুল চ্যাপ্টার একদিনে পড়ানো হবে সেরা কলেজের জন্য, ঠিক আছে? ওকে, নটরডেমের হাজার স্টুডেন্ট উনি পড়িয়ে এসেছেন অনেক আগে থেকে। আমরা নিজেরাও নটরডেমের স্টুডেন্ট থাকা অবস্থায় বায়োলজি পড়েছি ওনার কাছে। সো তোমরা বায়োলজি লাইভ ক্লাসটা করবে আগামীকালকে, নোটিশটা দিয়ে দিলাম। স্টুডেন্টরা কিন্তু ক্লাস করে না করলে কিন্তু আমরা ক্লাসগুলো ডিলিট করে দিব। যদি তোমরা করো তাহলে ক্লাসগুলো রাখবো, ঠিক আছে ভাইয়া? তাহলে এবার ভাইয়া তাহলে নোটিশটাও পেয়ে গেলাম। আগামীকালকে আমাদের বায়োলজি ক্লাস আছে, কয়টায় সেটা জানিয়ে দিব, বাট আগামীকালকে বায়োলজি ক্লাস হবে, প্রথম বায়োলজি ক্লাস সেরা কলেজ ভর্তির। ওকে ভাইয়া, তাহলে এবার আমরা শুরু করি আমাদের ফিজিক্স ক্লাস। আজকে আমরা প্রথমে যাব কাজে, তারপর শক্তিতে, তারপর ক্ষমতায়। ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসি। তাহলে প্রথমে আসো কাজের ব্যাপার, বিসমিল্লাহ। কাজের ব্যাপার দেখি, খুবই ইম্পর্ট্যান্ট। আমরা অনেকেই তো এই চ্যাপ্টারগুলো হাজারবার পড়ছি, কিন্তু তারপরেও মনে হবে ভাই নতুন পড়ছি। দেখো একদম মনে হয় নতুন পড়ছি, কারণ আমরা এতদিন পড়েছি বেসিক ছাড়া। বেসিক কে দিবে আমাদেরকে? কেউ বেসিক দিয়ে পড়ায় না। কারণ বেসিক কোত্থেকে আসে জানো? অন্তর থেকে, কলিজা থেকে। কলিজা বিক্রি করে কেউ পড়ায় না। কলিজা বিক্রি করে যারা পড়ায় এরা বেসিক দিতে পারে। আমরা চেষ্টা করি স্টুডেন্টদের ভালোর জন্য কলিজা বিক্রি করে পড়ানোর, এই যে কলিজা দিয়ে পড়ানোর।
কলিজা দিয়ে পড়াইলেই তুমি কলিজার সাথে কলিজার মিলবে, তোমার কলিজা আমার কলিজা মিললেই তুমি পড়া মজা পাবে। কলিজা ছাড়া পড়াইলে তোমার কলিজা আমার কলিজা মিলবে না, পড়া মজা পাবে না। কলিজা দিয়ে পড়তে হবে, ফিল করতে হবে। ওকে, তাহলে আসো এবার ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা দেখব কাজের। তো কাজের একদম প্রথমে আসো, কাজের সিম্পল সমীকরণ, সিম্পল। ওকে, সিম্পল ইকুয়েশন। কাজের সিম্পল সমীকরণ আমরা সবাই জানি যে কাজ ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফ এস, বল এবং সরণের গুণফল। এটা হচ্ছে কাজের সিম্পল সমীকরণ, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। আচ্ছা, আমরা সবাই এটা জানি। এরপরে আমরা এটা দিয়ে অঙ্ক করব, ডাব্লিউ সমান এফ এস, কাজের সিম্পল সমীকরণ। কিন্তু এটা সবসময় যে অ্যাপ্লিকেবল হবে সেটা না, সেজন্য আমরা আপাতত এটা মাথায় রাখবো না, এটা আমাদের আপাতত দরকার নাই। কাজের সিম্পল সমীকরণ আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বার হচ্ছে কাজের অ্যাঙ্গেল ইকুয়েশন। কাজের অ্যাঙ্গেল ইকুয়েশন, ভাইয়া অ্যাঙ্গেল বলতে কি বুঝাচ্ছেন? অ্যাঙ্গেল বলতে কোণ বুঝাচ্ছি। তো এখানে কোণ আসবে কোত্থেকে? হ্যাঁ দেখো, কোণ কোত্থেকে আসবে? কাজের অ্যাঙ্গেল ইকুয়েশনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা সবচেয়ে বেশি ইউজ করব এটা, আমরা সবচেয়ে বেশি ইউজ করব অ্যাঙ্গেল ইকুয়েশন। ওকে, অ্যাঙ্গেল ইকুয়েশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কাজের অ্যাঙ্গেল ইকুয়েশন, কোণের সমীকরণ। ওকে, তাহলে দেখো কাজের অ্যাঙ্গেল ইকুয়েশনটা আমরা এখন সবাই দেখব। এই জায়গায় আমি কাজের অ্যাঙ্গেল ইকুয়েশনটা লিখব, ভালো করে খেয়াল করো। কাজের ডেফিনেশনটা কি? কাজের সংজ্ঞাটা কি? কাজের নিয়মটা কি? সংজ্ঞা মানে নিয়ম, ডেফিনেশন মানে নিয়ম। কাজের নিয়মটা হচ্ছে যেদিকে বল প্রয়োগ করব ওই দিকে সরণ নিতে হবে, যেদিকে বল প্রয়োগ করব ওই দিকে সরণ নিতে হবে, যেদিকে বল প্রয়োগ করব ওই বরাবর সরণের কত অংশ আছে ওই অংশটা নিতে হবে, যেদিকে বল প্রয়োগ করব ওই বরাবর সরণের অংশ নিতে হবে, তাহলে হচ্ছে সেটা কাজ হবে, অন্যথায় কাজ হবে না। তাহলে এটা হচ্ছে কাজের ডেফিনেশন, এটা হচ্ছে কাজের নিয়ম। তাহলে আমরা এখন সবাই কাজের ডেফিনেশন, কাজের নিয়মটা লিখে দিচ্ছি তোমাদেরকে। দেখো তাহলে কাজের ডেফিনেশন হচ্ছে, কাজের ডেফিনেশন সংক্ষেপে DEF, মাথার উপর N লেখা হয়, ডেফিনেশন। কাজের ডেফিনেশন হচ্ছে কি দেখো, যেদিকে বল প্রয়োগ করব, যেদিকে বল প্রয়োগ করব, যেদিকে বল প্রয়োগ করব সেদিকে সরণের উপাংশ নিতে হবে, সরণের উপাংশ নিতে হবে। যেদিকে বল প্রয়োগ করব সেদিকে সরণের উপাংশ নিতে হবে, অংশ নিতে হবে। সরণ না থাকলে ওই বরাবর সরণের অংশ নিতে হবে, আর সরণ থাকলে তো নিব। ঠিক আছে, এই ব্যাপারটা এবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেদিকে বল প্রয়োগ করব সেদিকে সরণের উপাংশ নিতে হবে, তাদেরকে গুণ করতে হবে, উপাংশ নিতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে কাজ W ইজ ইকুয়াল টু যে বল ইনটু বলের দিকে, বলের দিকে, বলের দিকে সরণের অংশ। যদি বলের দিকে সরণ না থাকে সেটা নেওয়া যাবে না, বলের দিকে সরণ না থাকলে ওইটা নেওয়া যাবে না, বলের দিকে যেটা আছে ওই অংশটা নিতে হবে। ওকে, এবার এই ব্যাপারটাকে ব্যাখ্যা করব। দেখো আমার কাছে একটা বল আছে, এই যে এইদিকে একটা বল প্রয়োগ করেছি F পরিমাণ, আর এই দিকে একটা সরণ আছে, সরণ দেখো এই দিকে সরণ হয়েছে, বল প্রয়োগ করেছে একদিকে, সে সরে গিয়েছে আরেক দিকে। মনে করো সে ওই বরাবর সরে গিয়েছে, আমি বল প্রয়োগ করেছি এই বরাবর, সে সরে গিয়েছে ওই বরাবর। হয় না আমাদের মেসি, প্রাণের মেসি একদিকে কিক মারলে বল সুন্দর করে কার্ভ করে আরেক দিকে চলে যায়, হয় না? এটা হয়তো এমনভাবে মানে বল মারে যে মনে হয় যে বল ঢুকবে না, কিন্তু বল গোল পোস্টে ঢুকে যায়। তাহলে একদিকে বল প্রয়োগ করেছে, আরেক দিকে সরণ ঘটেছে। তাহলে বল এবং সরণ একদিকে নেই, তারা একদিকে নেই, তার একটা অ্যাঙ্গেল করে আছে, অ্যাঙ্গেল করে আছে, তাদের অ্যাঙ্গেলটা কত? থিটা। এই যে অ্যাঙ্গেল করে থাকার কারণে দিস ইজ কল অ্যাঙ্গেল ইকুয়েশন অফ ওয়ার্ক। কাজের অ্যাঙ্গেল সমীকরণ কেন বলছি? বল এবং সরণ অ্যাঙ্গেল করে আছে, বল এবং সরণ একটা অ্যাঙ্গেল করে আছে থিটা কোণে, সেই জন্য অ্যাঙ্গেল ইকুয়েশন বলছি, এবং এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন কি করতে হবে? আমাদের ডেফিনেশন হচ্ছে বল যেদিকে ওই দিকে সরণের অংশ নিতে হবে। তাহলে এই সরণ ভেক্টরটাকে, সরণ একটা ভেক্টর, এই সরণ ভেক্টরটাকে আমরা কি করব? দুই ভাগে ভাগ করব, উপাংশে বিভাজন করব। উপাংশে বিভাজনের ব্যাপারগুলো যারা বুঝো না তাদের জন্য শুনো, কি করব? উপাংশে বিভাজন করব, অংশে বিভাজন করব। যারা উপাংশে বিভাজন বা অংশে বিভাজন এই শব্দটা আজকে প্রথম শুনছো, অংশে বিভাজন বা উপাংশে বিভাজন, তাদের জন্য বলি, আমরা আমাদের ফিল্ড সায়েন্সে এই গ্রুপে তোমাদের SSC 23 অ্যাডভান্স একটা কোর্স শুরু করেছি।
ইন্টারের 23 অ্যাডভান্স কোর্স। মানে এটাতে আমরা কি পড়াবো জানো? ইন্টারের প্রথম দিকে চ্যাপ্টারগুলো মজা দিয়ে দিয়ে পড়াবো, এতে করে তুমি ইন্টারের পড়াগুলো জানবে, এগিয়ে থাকবে তুমি। তোমার অনেক ফ্রেন্ড কিন্তু এখনও শুরু করে নাই, তুমি শুরু করবে, ফলে তুমি এগিয়ে যাচ্ছ ওদের চেয়ে। ওরা কখনো তোমাকে ধরতে পারবে না। এটাই তো চাই আমরা, যে তোমরা এগিয়ে থাকো, ফার্স্ট থাকো, তোমরা সেরা থাকো। সেই জন্য আমরা কি করেছি, আমাদের গ্রুপে ফিজিক্সের 23 শুরু করেছি। সেখানে একটা চ্যাপ্টার পড়াচ্ছি ভেক্টর। ওই ভেক্টরের মধ্যে উপাংশের বিভাজনটা পড়ানো হয়েছে, অলরেডি পড়িয়ে ফেলেছে উপাংশের বিভাজনটা। এখানে যারা ক্লাস করো তারা অলরেডি জানো উপাংশের বিভাজন কীভাবে করতে হয়, কোন একটা ভেক্টরকে কীভাবে দুই ভাগে ভাগ করে দিতে হয়। আচ্ছা, তো এখানে যারা উপাংশের বিভাজন জানো না, উপাংশের বিভাজন জানো না, একদম টেনশন নিবে না। উপাংশ বিভাজন না জানলে যে তুমি এটা বুঝবে না সেটা না, তোমাকে আমি বুঝিয়ে দিব, বিকল্প পদ্ধতিতে বুঝিয়ে দিব। তারপরে তোমার প্রতি রিকোয়েস্ট, তোমরা যারা এখনও ইন্টারের পড়াগুলো, ইন্টারের ক্লাসগুলো করছো না, আমাদের ক্লাসগুলো অবশ্যই করে ফেলবে। আমরা বায়োলজি একটা চ্যাপ্টার শেষ করে দিয়েছি, বায়োলজি 3rd চ্যাপ্টার শেষ, পরীক্ষাও হয়েছে। ফিজিক্সের শেষের দিকে ম্যাথের একটা চ্যাপ্টার পড়াচ্ছি, কেমিস্ট্রিও শুরু করব, আইসিটিও শুরু করব। তোমাদের জন্য আমরা সব চ্যাপ্টার শুরু করবো ইন্টারে, যাতে করে তোমরা ভালো করে পড়তে পারো। আমরা চাই তোমরা কলিজা দিয়ে পড়াশোনা করো। আমরা আমাদের গ্রুপে কলিজা দিয়ে পড়াই, গ্রুপের নামই দেখতে পাচ্ছ, ফিল সায়েন্স, ফিল দিয়ে পড়ানো হয় কলিজা দিয়ে। তো আমরা তোমাদেরকে কলিজা দিয়ে পড়াই, ফলে তোমরা যাতে ফিল করতে পারো সব সাবজেক্ট। ঠিক আছে, আমি এটা কেন বললাম? উপাংশের বিভাজন যারা বুঝো না, তোমরা ক্লাসগুলো করলে বুঝতে পারবে। ওকে, আসো, এটাকে আমরা বিভাজন করব। তো যারা উপাংশের বিভাজন বোঝো না তার জন্য আমি বিকল্পভাবে বুঝাবো, সমস্যা নাই। তুমি দেখো আমি বিকল্পভাবে বুঝাতে পারি, বিকল্পভাবে আমি বুঝিয়ে দিব তোমাকে এই জিনিসটা। ওকে, তো এই যে এটা এস, এই যে সরণটা কোন বরাবর নাই? বল বরাবর নাই। তাহলে সরণটাকে কি করতে হবে? বল বরাবর নিয়ে আসতে হবে। সরণটাকে বল বরাবর আনতে হবে, অর্থাৎ এই বরাবর সরণের কতটুকু অংশ আছে সেটা দেখতে হবে। সেটার জন্য আমরা একটা চিত্র আঁকবো। দেখো, একটা চিত্র আঁকছি ত্রিভুজের মতো করে, সমকোণী ত্রিভুজের মতো করে একটা চিত্র এঁকেছি। এটা হচ্ছে এস মামা, এটা হচ্ছে থিটা মামা। তাহলে এস মামা, থিটা মামা। তাহলে এই নিচের অংশটা কত? এই যে নিচের এই অংশটা কত সেটা আমরা বের করব। তাহলে আসো, আমরা সবাই ত্রিকোণমিতি পড়ে এসেছি। অ্যাকর্ডিং টু ট্রাইগোনোমেট্রি, অর্থাৎ ত্রিকোণমিতি অনুযায়ী আমরা বলতে পারি, এখানে কি বলতে পারি দেখো, আমরা বলতে পারি থিটার 7 বাহুকে বলি ভূমি, থিটার 7 বাহুটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজ নিয়ে কস, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু ভূ বাই অতিভুজ, ভূমি এবং অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে এই নিচের অংশটা, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এস। তাহলে নিচের অংশটাকে আমরা কি বললাম আপাতত? নিচের অংশটাকে আমরা বললাম আপাতত বক্স, একটা বক্স দিলাম, বক্স দিয়ে প্রকাশ করছি, বক্স। তাহলে নিচের অংশটাকে বক্স বললাম আপাতত, বক্স দিয়ে প্রকাশ করতেছি। তাহলে ভূমি হচ্ছে বক্স, অতিভুজ হচ্ছে এস, বক্স, অতিভুজ হচ্ছে এস। একটা লেটার আর কি, বক্স একটা প্রতীক দিয়ে প্রকাশ করলাম, বক্স বাই এস, বক্স বাই এস হচ্ছে কস থিটা। তাহলে বক্স মানে কি হবে? এসটাকে পাশে পাঠিয়ে দাও, এস কস থিটা। বক্স মানে কি হবে? এস কস থিটা। এই যে, তো এই বক্সটা কি? বক্সটা হচ্ছে ভূমি। এই বক্সটা কি? বক্সটা হচ্ছে ওই নিচের অংশটা, নিচের অংশটা। তো নিচে কে আছে? বল আছে। তাহলে বল বরাবর সরণের কতটুকু আছে? এস কস থিটা আছে। তাহলে আমরা যদি এসকে নিচ বরাবর নিয়ে আসি, তাহলে কতটুকু পাবো? এস কস থিটা পাবো। তাহলে এই বরাবর হলে এস, তাকে যখন নিচে নিয়ে আসবো সে এস কস থিটা হয়ে যাবে, এস কস থিটা হয়ে যাবে। আবার যারা উপাংশের বিভাজন বুঝো তারা তেমনি বুঝতে পেরেছো, উপাংশের বিভাজন করলে এস কস থিটা, এস সাইন থিটা, উপরে একটা পাবো এস সাইন থিটা, নিচে একটা পাবো এস কস থিটা। যারা উপাংশের বিভাজন বুঝো তাদের জন্য উপরে একটা এস কস থিটা সাইন থিটা পাবো, নিচে একটা এস কস থিটা পাবো। আর যারা উপাংশের বিভাজন বুঝো না তারা ত্রিকোণমিতি দিয়ে করো। তাহলে ত্রিকোণমিতি দিয়ে করলে এটা এস হলে এটা এস কস থিটা, এটা এস হলে এটা এস কস থিটা। তো আমাদেরকে তো যেদিকে বল সেদিকে নিতে হবে, তাহলে যেদিকে বল সেদিকে কতটুকু আছে? এস কস থিটা আছে। এটাই হচ্ছে সরণের অংশ, এটাই হচ্ছে বলের দিকে সরণের অংশ, বলের দিকে সরণের অংশ। তাহলে আমার কাজ কত? তাহলে আমার ডাব্লিউ এর ইকুয়েশন হচ্ছে বল এবং বলের দিকে সরণের অংশ। তাহলে এফ ইন্টু এস ইন্টু কস থিটা, বল সরণ এবং তাদের মধ্যবর্তী কোণের কস, বল সরণ তাদের মধ্যবর্তী কোণের কস। এটাই হচ্ছে কাজের সঠিক সমীকরণ, এটাই হচ্ছে কাজের একদম রাইট ইকুয়েশন, এটাই হচ্ছে কারেক্ট ইকুয়েশন। তাহলে কাজের রাইট এবং কারেক্ট ইকুয়েশন হচ্ছে ডাব্লিউ সমান এফ এস কস থিটা।
তোমাদের নটরডেম হোলি ক্রস সেন্ট জোসেফ ভর্তি পরীক্ষায় কখনোই তোমার সিম্পল ইকুয়েশন দিয়ে অঙ্ক নাও দিতে পারে, তখন তোমাকে এটা দিয়ে দিবে এফএস কস থিটা। এটা আমাদের বইয়ে আছে, সরাসরি নেই, কিন্তু বাংলা কিছু কথা লিখেছে, ওই বাংলা কথার মধ্যে এটা রয়েছে, সেজন্য এটা বইয়ের বাইরে নয়। তাহলে আমাদের কাজের একটা ইকুয়েশন হচ্ছে সিম্পল ইকুয়েশন, কাজের সিম্পল ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন হচ্ছে অ্যাঙ্গেল ইকুয়েশন। তো সিম্পল ইকুয়েশন হচ্ছে ডাব্লিউ সমান এফএস, আর অ্যাঙ্গেল ইকুয়েশন হচ্ছে এফএস কস থিটা। আসলে এটা সেম, প্রমাণ করে দিচ্ছি, এটা যে সেম প্রমাণ করে দিচ্ছি। তাহলে কাজের অ্যাঙ্গেল ইকুয়েশন ডাব্লিউ সমান এফএস কস থিটা। লিখে নাও, তারপর প্রমাণ করে দিচ্ছি। লিখে নাও সবাই, আর একটু বলো যে অ্যাঙ্গেল ইকুয়েশনটা সবাই বুঝতে পেরেছে কিনা। এটা হচ্ছে বেসিক কর্নার, লিখে রাখো বেসিক কর্নার। বেসিক কর্নার মানে আমাদের বোর্ডের চিপা, বোর্ডের চিপা হচ্ছে বেসিক কর্নার, আর এটা হচ্ছে মেইন কর্নার। ওকে, আর এটা হচ্ছে ডেফিনেশন কর্নার। সো সবাই একটু লিখে রাখো। হ্যাঁ মেহেদি ভাই, তোমার টুনি আমার কাছে, ছি ছি, এগুলা কি বলে, টুনা টুনি, আল্লাহ আল্লাহ আল্লাহ, ছি ছি। তোহা ভাই তুমি শেষ, আল্লাহ। তোহা ভাই একটু নামাজ দোয়া পড়ো, মসজিদে যাও, আল্লাহ আল্লাহ জিকির করো, একটু তুমি নামাজ দোয়া পড়ো। তোহা ভাই এগুলো কি বলছো, ছি। দেখছো তোমাদের তোহা ভাই এগুলো কি বলছে, ছি। মেহেদি ভাই নাকি টুনটুনি, আল্লাহ। আমি অবশ্য শুনেছি গত ক্লাসে নাকি মেহেদি ভাই কি সব টুনটুনি মুনটুনি আনছে, কি টুনটুনি মুনটুনি, দূর, ছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি টুনটুনি মুনটুনি নিয়ে আসো তোমরা, হ্যাঁ আল্লাহ। ঠিক আছে, ওকে, হাই 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 হাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইচিন বিচিন মার্কা কথাবার্তা বলতেছে সবাই। ঠিক আছে, আসলে এখন কি বলবো, কিছু করতে পারি না, হুজুরের গোষ্ঠী, গালিও দিতে পারি না, গালি দিতে মন চাইলেও পারি না, হুজুরের গোষ্ঠী। গালি দিলেই মানুষ বলে তুমি হুজুরের গোষ্ঠী, কি করা, আল্লাহ আল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে মজার কথা। তো তোমরা আমাদের ক্লাসগুলো একটু বেশি করে ফ্রেন্ডের মাঝে বলবে, ফ্রেন্ডের মাঝে ছড়িয়ে দিবে। সারা বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যে টাকা দিয়ে পড়ার সামর্থ্য নাই, এতে কিন্তু একটা পুরো চ্যাপ্টার কাভার হবে। তো এটা একটু বলবে, দেখো তোমাদের ম্যাথও পুরো একটা চ্যাপ্টার কাভার দেওয়া হচ্ছে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে, আইসিটিতে পুরো একটা চ্যাপ্টার কাভার দেওয়া হচ্ছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি তোমাদের জন্য, একটু কাইন্ডলি বলবে সবাই, ওকে, আমাদেরকে সহযোগিতা করবে, ঠিক আছে। এবং তোমরা শুধুমাত্র, আমরা বলি তোমরা সবসময় দুটো প্রোগ্রামই করবে, এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। এসএসসি 21, এসএসসি 23, আমাদের দুটো প্রোগ্রাম হয়, দুইটা প্রোগ্রামই তোমরা করবে, আমাদের দুইটা প্রোগ্রামই তোমরা করবে, একটা বাদ দিবে না, ওকে। আচ্ছা ভাইয়া, তাহলে এই ব্যাপারটা বুঝতে পেরেছি যে কাজের অ্যাঙ্গেল ইকুয়েশন W = Fs cos θ, ঠিক আছে, W = Fs cos θ। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, এসএসসির পড়াশোনা বুঝতে কোনো সমস্যা থাকে, ইন্টারে পড়াশোনা বুঝতে কোনো সমস্যা থাকে, তোমরা আমাদেরকে কিভাবে পাবে, খুব ইম্পর্টেন্ট। আমাকে অনেকেই বলে ভাই আপনাকে পাই না, আসলে আমরা তো একটু ব্যস্ত থাকি, তারপরও তোমরা কিভাবে পাবে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের যদি কোনো পড়া বুঝতে সমস্যা হয়, তোমরা তোহা ভাইকে, মেহেদি ভাইকে, শাফিন ভাইকে, বাপ্পা ভাইকে, আমাদেরকে, সাইম আবদুল্লাহ ভাইকে, আমাদের যারা যারা আছে, আমাদের যারা যারা আছে ভাইয়ারা, আমাদেরকে বললে হবে, ঠিক আছে। আমাকে যদি না পাও, মেহেদি ভাইকে বলো, তোহা ভাইকে বলো, শাফিন ভাইকে বলো, আমাদেরকে না পেলে ওনাদেরকে বলো, ওনারা সলভ করে দিবে, ঠিক আছে। ওনারা তোমাদের সকল প্রবলেমগুলো সুন্দরভাবে সলভ করে দিবে। অর্থাৎ তোমার কোনো প্রবলেম যাতে না থাকে, তোমার সব প্রবলেমের জন্য আমরা আছি। তোমার সব প্রবলেম, তুমি তোমার বইয়ের কোনো একটা লাইন না বুঝলে আমাদেরকে বলবে, আমরা আছি, আমরা বুঝিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে। এবার আসো, তাহলে এখন দেখাবো যে 1 নাম্বার ইকুয়েশনটা কীভাবে 2 নাম্বার ইকুয়েশন একই হয়, অর্থাৎ সিম্পল ইকুয়েশনটা আর অ্যাঙ্গেল ইকুয়েশনটার মধ্যে সম্পর্কটা দেখাবো। তাহলে লিখে রাখো, সিম্পল ইকুয়েশনটা তো সবাই লিখেছো তাই না। তো এখন সিম্পল ইকুয়েশন এবং অ্যাঙ্গেল ইকুয়েশনের মধ্যে সম্পর্কটা আমরা দেখবো আর কি, আসলে 4টা কেসের মধ্যে দিয়ে দেখবো, 4টা কেস। এখন 4টা ঘর করে ফেলবো, লা 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 লা, 4টা ঘর করে ফেলবো। 4টা ঘর করার পর 4টা কেস লিখবো, ওকে। 4টা কেস লিখবে এখন, দেখো, কেস 1, কেস 2, কেস 3, কেস 4, 4টা কেস। একটা হচ্ছে বল যেদিকে স্মরণ সেদিকে, সে কি জানো না, ঠিক আছে। আরেকটা হচ্ছে বল যেদিকে স্মরণ তার বিপরীতে, কাছে আসো না। আরেকটা হচ্ছে বল যেদিকে
সরণ তার লম্ব দিকে খেলা হবে কি? ঠিক আছে, আরেকটা হচ্ছে বল ও সরণ থিটা কোণে। এই চারটা কেস আমরা দেখব। বল যেদিকে সরণ সেদিকে হলে কি হবে, বল যেদিকে সরণ তার বিপরীতে হলে কি হবে, বল যেদিকে সরণ তার লম্বে হলে কি হবে, বল সরণ থিটা কোণে হলে কি হবে। এই চারটা জিনিস আমরা দেখব। ঠিক আছে, ওকে। 100% অ্যাটেনশন দাও ক্লাসে, অ্যাটেনশন দাও, অ্যাটেনশন দাও। ওকে, দেখো তো বল যেদিকে সরণ সেদিকে, তাহলে চিত্রটা দেখতে কেমন হবে? বলও সেদিকে সরণও সেদিকে, তাহলে কোণ কত? কোণ হবে থিটা, থিটা কোণ হবে 0 ডিগ্রি। তো থিটা যদি 0 ডিগ্রি হয়, আমাদের ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে W সমান FS cos 0 ডিগ্রি। এখন cos 0 এর মান কত? cos 0 এর মান 1, তাহলে হবে FS cos 0 এর মান 1। তাহলে W সমান FS কখন হবে? এই যে সিম্পল ইকুয়েশন, সিম্পল ইকুয়েশন কখন হবে বলো না? সিম্পল ইকুয়েশন কখন হবে? যখন বল এবং সরণ একই দিকে হবে, তখন আসলে সিম্পল ইকুয়েশনটা আমরা পাবো। তার মানে আমাদের বইয়ে যে W সমান FS লিখে আছে, এটা শুধুমাত্র একটা কেস, শুধু একটা কেস। এটা W সমান FS কখন হবে? বল যেদিকে সরণ সেদিকে হলে হবে। আচ্ছা, এবার বিপরীতে হলে কি হবে? বিপরীতে আমাকে অনেকেই মেসেজ করে, ভাইয়া আমি তো যেদিকে, উনি তো তার বিপরীতে, আমার তো ওনাকে দরকার। আনঅফিসিয়াল আর কি, আনঅফিসিয়াল কিছু কথাবার্তা বলো না তোমরা রাতে? ওই তো ভাইয়া আমরা আসলে দুজন আর মিলে না, আমাদেরকে একটু মিলাই দেন। প্রেমে ব্যর্থ মিলে না, অমিল। প্রেমে ব্যর্থ অমিল, স্বপ্ন নয় সত্যি, কল্পনা নয় বাস্তব। তো তোমরা একটু এগুলোর জন্য উস্তাদ তোহা ভাইয়ের সাথে, মেহেদি ভাইয়ের সাথে যোগাযোগ করবা। ওনারা, আমি শুনেছিলাম এই ধরনের সমস্যার জন্য ওনারা উস্তাদ মগা স্বামীর ধারণাপন্ন হয়েছিল। ঠিক আছে, প্রেমে ব্যর্থতা অমিল। আচ্ছা, যাই হোক। তো তাহলে এই যে থিটা 180, অর্থাৎ যাদের বল যেদিকে সরণ তার বিপরীতে, দুটা মিলে না, তাদের একটু দেখবা থিটা হচ্ছে 180। তাহলে W ইজ ইকুয়াল টু FS cos 180। cos 180 মান কত? -1, তাহলে মাইনাস FS। অর্থাৎ আমার এক্ষেত্রে ঋণাত্মক কাজ পাওয়া যাবে। তাহলে কখন ঋণাত্মক কাজ পাওয়া যাবে? নেগেটিভ কাজ পাওয়া যাবে কখন? যদি বিপরীত দিকে হয়, ঋণাত্মক কাজ পাওয়া যাবে। W ইজ ইকুয়াল টু FS। আচ্ছা, ওকে। তারপর বল যেদিকে সরণ তার লম্ব দিকে হলে, তাহলে লম্ব দিকে হলে থিটা 90, লম্ব দিকে হলেই থিটা 90, লম্ব দিকে হলেই থিটা 90। ওকে, তাহলে লম্ব দিকে হলেই থিটা 90। তাহলে কি হবে দেখো এবার? W ইজ ইকুয়াল টু FS cos 90। cos 90 মানেই আল্লাহর খাস রহমত নাজিল হইয়া গেল, আল্লাহর খাস রহমত নাজিল হইয়া গেল। আল্লাহর কি রহমত? খাস রহমত নাজিল হইয়া গেল। cos 90 মান আন্ডা। আন্ডার সাথে পৃথিবীর ইতিহাসে তোহাকে দাও, সাফিনকে দাও, ওরাও আন্ডা হয়ে যাবে। আন্ডা এমন একটা জিনিস যেটার ভিতর তোহাকে ঢুকাই দিলে আন্ডা হয়ে যাবে, মেহেদিকে ঢুকাই দিলে আন্ডা হয়ে যাবে, সোহেল ভাইকে ঢুকাই দিলে আন্ডা হয়ে যাবে, সোহেল ভাই আন্ডা হয়ে যাবে। চিন্তা করে এবার। তাহলে আন্ডার সাথে যাই দাও আন্ডাই। ওকে, তাহলে আন্ডার সাথে দিলাম আন্ডা হয়ে গেল। ফিল সায়েন্সকে দিলাম আন্ডার সাথে। দেখছো ভাই, W সমান ফিল সায়েন্স, কোনো কথা? ও W মানে ওয়াও, F মানে ফিল, S মানে সায়েন্স, ফিল সায়েন্স। W ইজ ইকুয়াল টু ফিল সায়েন্স। ওয়াও, দেখছো আল্লাহর কি খাস রহমত। সবই আল্লাহর খেলা বাবা, তোমার দরবারে সব কিসের খেলা যে চলে। তাহলে দেখো 0, তাহলে 90 হলে FS কত? 0 হয়ে যাবে। এটা হচ্ছে আরেকটা কেস। তাহলে কখন কাজ শূন্য হবে? শূন্য কাজ কখন হবে? নটর ডেমে প্রশ্ন আসতে পারে, শূন্য কাজ কখন হবে? শূন্য কাজ হবে যদি বল এবং সরণ লম্ব দিকে থাকে, 90-তে থাকে, লম্ব দিকে থাকে, 90-তে থাকলে শূন্য কাজ হবে। তাহলে লম্বে, বল সরণ লম্বে থাকলে শূন্য কাজ হবে। বল এবং সরণ যদি লম্বে থাকে কোনো কাজ হবে না, শূন্য কাজ হবে, শূন্য কাজ হবে। বল এবং সরণ লম্বে থাকলে শূন্য কাজ হবে। ঠিক আছে, ওকে। এরপর বল এবং সরণ যদি থিটা কোণে থাকে তবে তো লিখে দিয়েছি FS cos থিটা, ওই কোণটা বসিয়ে দিবে, এই আর কি। ঠিক আছে, একটু বুঝতে পেরেছো কিনা দেখো তো সবাই? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তোমাদের তো অনেক মজা হচ্ছে, কমেন্টে অনেক মজা। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কাজ শক্তি ক্ষমতার কাজের অংশটুকু। কাজের আমি কি বলেছি? 3টি ইকুয়েশন পড়াবো। তাহলে কয়টা পড়িয়েছি? সিম্পল ইকুয়েশন পড়িয়েছি, অ্যাঙ্গেল ইকুয়েশন পড়িয়েছি, 4টা কেস দেখিয়েছি যে কখন ধনাত্মক কাজ হবে। এটা হচ্ছে ধনাত্মক কাজ,
ধনাত্মক কাজ, পজিটিভ ওয়ার্ক। কখন ধনাত্মক কাজ হবে? একই দিকে থাকলে। কখন ঋণাত্মক কাজ হবে? বিপরীত দিকে থাকলে। কখন শূন্য কাজ হবে? লম্ব দিকে থাকলে। তারপরে একটু করে লেখা রাখো, থিটা যদি 90-এর বড় হয়, অর্থাৎ থিটাটা হচ্ছে 90-এর বড়, 90 থেকে থিটাটা বড়, 180 থেকে ছোট হলে ঋণাত্মক কাজ হবে। লিখে রাখো, 90 থেকে বড়, 180 থেকে ছোট। আর 0 থেকে 90 হলে, থিটা যদি 0 থেকে 90 হয় তাহলে হচ্ছে ধনাত্মক কাজ। আর থিটা যদি 0 হয় তাহলে হচ্ছে শূন্য কাজ। লিখে রাখো এটা। তাহলে থিটা যদি 0 থেকে 90-এর মধ্যে হয় তাহলে ধনাত্মক কাজ হবে, কারণ কসের মানটা ধনাত্মক। থিটা যদি 90 থেকে 180-এর মধ্যে হয় তাহলে কসের মান ঋণাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে কসের মান ঋণাত্মক। এরপর থিটা শূন্য হলে কাজের মান শূন্য হবে। লিখে রাখো সবাই, এগুলো কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট আসতে পারে। ওকে, ঠিক আছে। cos 180 -1, cos 180-এর মান -1, তাই -fs। আচ্ছা, তাহলে লিখো সবাই, লিখে রাখো খুব দ্রুত, সুন্দর করে লিখে রাখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট পড়া, সুন্দর করে লিখে রাখো। ওকে ভাইয়া, এবার আসো 3 নাম্বার ইকুয়েশন কাজের। আচ্ছা, তোমরা খাওয়া দাওয়া করেছো? ভাইয়া কিন্তু এখনো খাওয়া দাওয়া করি নাই, তোমাদের ক্লাস নিয়ে খাবো, খিদা লেগেছে যদিও, যাই হোক সমস্যা নাই। তোমাদের খিদা লাগলে তোমরা খেয়ে নিতে পারো, ক্লাসের ফাঁকে ফাঁকে খেয়ে নিতে পারো, সমস্যা নাই। তাহলে দেখো, এখন হচ্ছে 3 নাম্বারটা দেখবো, কাজের গ্রাফিক্যাল ইকুয়েশন। কাজের গ্রাফিক্যাল ইকুয়েশন। ওকে, তো গ্রাফ ইকুয়েশনটা দেখো, গ্রাফ দিয়ে কাজ দেখবো আমরা। আচ্ছা, আমাকে একটা কথা বলো না, কি বলো না, এই যে ক্ষেত্রফল একটা জিনিস আছে না, ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে এরিয়া। এরিয়া মানে কি? এরিয়া মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, নাইস, ঠিক আছে, আমরা সবাই জানি এরিয়া মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন একটা গ্রাফ আঁকবো, দেখো তো সবাই গ্রাফটা। গ্রাফের ওয়াই এক্সিস, এক্স এক্সিস, ওয়াইটা হচ্ছে দৈর্ঘ্যে আছে, এক্সটা হচ্ছে প্রস্থে আছে। তাহলে একটা দৈর্ঘ্য বরাবর, একটা প্রস্থ বরাবর। তাহলে এখন ওয়াই এক্সিসে কাকে বসাবো? বলকে বসিয়েছি, বলকে। এক্স এক্সিসে কাকে বসিয়েছি? সরণকে বসিয়েছি। তারপর একটা গ্রাফ পেয়েছি। এই যে এই মানটা হচ্ছে 10, এই মানটা হচ্ছে 5 মিটার, হ্যাঁ 0 মিটার, 0 নিউটন, 10 নিউটন, এভাবে করে মান দেওয়া আছে। তাহলে বলের মান দেওয়া আছে, এখানে বিভিন্ন মান দেওয়া আছে বলের, আর সরণের বিভিন্ন মান দেওয়া আছে। তো এখন আমাকে বলেছে যে এই গ্রাফে ক্ষেত্রফল কত, অর্থাৎ আমাকে বলেছে কাজ কত। এখানে কাজ কত? 10 নিউটন বল, 5 মিটার সরণ, কাজ কত? তো আমরা কীভাবে কাজ বের করতে পারি? দেখো, এই যে দৈর্ঘ্য বরাবর কে আছে? বল আছে। প্রস্থ বরাবর কে আছে? সরণ আছে। তো দুটাকে গুণ করলে কি পাবো? বল এবং সরণকে গুণ করলে আমরা কি পাবো? বল এবং সরণকে গুণ করলে ক্ষেত্রফল পাবো, এরিয়া পাবো, এরিয়া। তাহলে এই এরিয়াটা কি নির্দেশ করবে? এই এরিয়াটা আসলে ওয়ার্ক নির্দেশ করবে, কারণ ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফএস। তাহলে এখানে ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? ক্ষেত্রফলটা ওয়ার্ক নির্দেশ করে। এই ক্ষেত্রফল কাজ নির্দেশ করবে, কাজ। ওয়ার্ক হচ্ছে ক্ষেত্রফলটা কাজ নির্দেশ করবে, ডাব্লিউ ওয়ার্ক নির্দেশ করে। তাহলে এফ ভার্সেস এস গ্রাফের ক্ষেত্রফল কাজ নির্দেশ করে। তোমরা অনেকেই বলতে পারো, ভাইয়া এখানে তো এফ এদিকে, এস এদিকে, তাহলে তো 90। আরে গাদা এবং গাদি, এটা তো বলের দিক না, এটা তো সরণের দিক না, এটা তো একটা গ্রাফ। গ্রাফ তো আর বলের দিক সরণের দিক বলে না, তাই না? তাহলে এখানে 90-তে আছে বলা যাবে না, এই গ্রাফ 90-তে আছে, কিন্তু বল এবং সরণ কিন্তু 90-তে নাই। তা আমরা সোজা কথায় এত কিছু মাথায় রাখবো না, গ্রাফ দেখলেই আমরা কি করব? আমরা বলে দিব বল এবং সরণের ক্ষেত্রফল কাজ নির্দেশ করে। আমরা বলে দিব এফ ভার্সেস এস গ্রাফের ক্ষেত্রফল কাজ নির্দেশ করে, এটা বলে দিব, নির্দেশ করে। তাহলে আমরা এফ ভার্সেস এ গ্রাফের ক্ষেত্রফলটা নিয়ে নিব। তো যদি আমাকে সবসময় এরকম ক্ষেত্রফল দিবে, এরকম না, ট্রাপিজিয়াম দিতে পারে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিব। আমাকে ত্রিভুজ দিতে পারে, ত্রিভুজের ক্ষেত্রফল নিব। যেই ক্ষেত্রফল দিব ওই ক্ষেত্রফল নিয়ে আমরা করে ফেলবো। যেমন চলো হোলি ক্রসের একটা প্রশ্ন দেখে আসি। হোলি ক্রসের একটা প্রশ্ন ভালো করে খেয়াল করো। ওরা হচ্ছে একটা ট্রাপিজিয়াম দিয়েছিল, এই ধরনের একটা গ্রাফ তারা দিয়েছিল, এবং তারা বলেছিল যে এখানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে সরণ মিটারে এককে, আর এখানে বল দেওয়া আছে, এটা হচ্ছে 10 নিউটন। ওকে, সো এখন বলেছিল যে ডাব্লিউ কত, সো ডাব্লিউ হবে এটার ক্ষেত্রফল। তোমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে ডাব্লিউটা একটু বলে ফেলো আমাকে খুব দ্রুত, তোমরা একটু
আমাকে ডাব্লিউটা বলে ফেলো। ওকে, আমাকে একটু ডাব্লিউটা বলে ফেলো যে ডাব্লিউ কত এখানে। ওকে, তাহলে এখানে ট্রাপিজমের ক্ষেত্রফলটাই হবে ডাব্লিউ। সো এখানে ডাব্লিউ কত দেখো, ট্রাপিজমের ক্ষেত্রফল। ট্রাপিজমের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু এরপর সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু হচ্ছে এটা আর এটা, তো এই পুরোটা হচ্ছে 8 আর এইটুকু হচ্ছে কত দেখো 2 থেকে 6-এর মধ্যে, 2 থেকে 6-এর মধ্যে হচ্ছে 4। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু লম্ব দূরত্ব, অর্থাৎ এই দুটার মধ্যবর্তী দূরত্ব এই যে 10 দেওয়া আছে 10। এককগুলো আমার দেখার দরকার নেই, একক যেটা থাকবে থাকুক। তাহলে আমার এইটুকু হচ্ছে 10 আর এই দুটা হচ্ছে 8 আর 4, তাহলে কত 60। তাহলে আমার কাজের একক জুল। কাজের একক কি, জুল। 60 জুল হবে অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার কী হবে, 60 জুল হবে। ওকে, 60 জুল হবে। 12 অর্ধেক করলে 60, 60-এর সাথে 10, 60 জুল হবে আমার অ্যান্সার। ঠিক আছে কিনা সবাই বলো তো, অ্যান্সার ঠিক আছে কিনা? 60 হবে, রাইট। এই তো অনেকে অ্যান্সার দিচ্ছে, খুব সুন্দর, খুব চমৎকার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কাজ শেষ। কাজ নিয়ে যা যা দরকার সব দিয়ে দিয়েছি, আর লাগবে না। এসএসসি, ইন্টার, সেরা কলেজ সবগুলো একসাথে কাভার ইনশাল্লাহ। এখন আমরা মোটামুটি কাজ থেকে কোনো প্রশ্ন আসলে পারবো। এবার শক্তিতে যাব। শক্তিতে যাব। দেখো শক্তিটা একটু শেষ করে দিই। শক্তি দেখো, শক্তি এনার্জি। তোমাদের না প্রচুর এনার্জি আছে, দেখিয়ে দাও এনার্জি। শক্তি, ওকে। যাহাই কাজ তাহাই শক্তি। কাজ করলে ওইটা শক্তি হিসেবে কি হবে, আমরা যদি কাজ করি শক্তি খরচ হবে। তাহলে আমাদের একটা কথা আমরা লিখতে পারি এখানে, সেটা হচ্ছে কৃত কাজ। অর্থাৎ তুমি কাজ করলে তোমার শক্তি ব্যয় হবে, ব্যয়ই তো শক্তি। তাহলে যাহাই কাজ তাহাই শক্তি। আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনার্জি ই। ঠিক আছে, ওকে। তো আমরা মনে করো কোন একটা বস্তুকে কি করছি জানো, গতিশীল করছি, ফলে তার একটা গতিশক্তি আছে। এই গতিশীল করতে গিয়ে ডাব্লিউ কাজ করেছি। তাহলে কোনো বস্তুকে ডাব্লিউ পরিমাণ কাজ করে গতিশীল করেছি, ফলে তার মধ্যে একটা শক্তি আছে, গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ সমান ই কে। একটু আগে আমরা বলেছি ডাব্লিউ সমান এফ এস, যদি একই দিকে হয় আর কি। আমরা একই দিকে বল দিচ্ছি, একই দিকে স্মরণ ঘটছে, তাহলে এফ এস। একই দিকে হলে এফ এস। আচ্ছা, তাহলে ডাব্লিউ সমান ই কে সমান এফ এস। আবার এফ মানে কি রে, এফ মানে এম এ ইন্টু এস। আবার চাইলে আমরা বলতে পারি এর পরিবর্তে জি, এস এর পরিবর্তে এইচ, যদি উলম্ব গতি হয়। তাহলে আমরা বলতে পারি উলম্ব গতি হলে এম জি এইচ। আর যদি আনুভূমিক গতি হয়, ভূমি বরাবর গতি হয়, তাহলে আমরা বলতে পারি আনুভূমিক গতি হলে এম এ এস। তাহলে এই দুইটাই হচ্ছে গতিশক্তির সমীকরণ। সো গতিশক্তি সমান কি, এম এ এস এম জি এইচ। অনেকেই জানো না গতিশক্তির সমীকরণ, এগুলা তোমাদেরকে প্রমাণটাও দিয়ে দিয়েছি। যাহাই কাজ তাহাই শক্তি। আমি গতিশীল করার জন্য কাজ করলাম ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু গতিশক্তি ইকে। তারপর গতিশক্তি ইকের পরে আমরা এবার এখান থেকে লিখতে পারি ডাব্লিউ সমান এফ এস, এফ এসকে ভেঙে এম এ এস। আবার এর পরিবর্তে জি লিখতে পারি, বিকজ আমরা জানি এ মানে ত্বরণ আর জি মানে অভিকর্ষজ ত্বরণ। তার মানে উলম্ব গতির ক্ষেত্রে যাহাই এ তাহাই জি। আবার এস আনুভূমিকের ক্ষেত্রে সরণ, এইচ হচ্ছে উলম্বর ক্ষেত্রে সরণ, উলম্ব সরণ। তাহলে আমরা বলতে পারি এই কথাটা। তাহলে এটা হচ্ছে গতিশক্তির সমীকরণ। চলো আরেকটা দেখি আমরা। গতিশক্তির আরও একটা সমীকরণ আছে, এটা হচ্ছে গতিশক্তি একটা সমীকরণ। আনুভূমিক গতির ক্ষেত্রে এম এস, উলম্ব গতির ক্ষেত্রে এম জি এইচ। ওকে, চলো আমরা আরেকটা ব্যাপার দেখি। তোমরা অনেকে বলবা ভাইয়া বিভব শক্তি মানে হতো এম জি এইচ। হ্যাঁ, বিভব শক্তি মানে এম জি এইচ, গতিশক্তি মানে এম জি এইচ, কিন্তু পার্থক্য আছে। দেখতে সেম হলো, জিনিসকে এক, জিনিস এক হলো তো জিনিস এক না, বুঝতে হবে। তো একটু পরেই তোমাদেরকে পার্থক্যটা বলবো। গতিশক্তি সমান এম জি এইচ, বিভব শক্তি সমান এম জি এইচ, বাট পার্থক্যটা কি বলবো। তবে এখানে আমরা প্রমাণটা দিয়েছি গতিশক্তি সমান যে এম জি এইচ হতে পারে, সেই প্রমাণটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। গতিশক্তি সমান এম এস অথবা এম জি এইচ হতে পারে। এবার আসো গতিশক্তির আরও একটা সমীকরণ আছে, সেটা আমরা দেখব। দেখো ভালো করে, আমরা তো বলছি যে ইকে সমান এম এ এস। এখন আমরা গতিতে পড়েছি, গতিতে কি পড়েছি, গতিতে আমরা পড়েছি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখান থেকে বলতে পারি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এস। তাহলে আমরা এ স্টার মান এখানে বসিয়ে দিতে পারি, স্টার নামক সমীকরণে বসিয়ে দিতে পারি। এস এর মান কত, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2 ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2। কার মান, এ এস এর মান, কার মান, এ এস এর মান। তাহলে বসিয়ে দাও
ইকে সমান এম ইন্টু এস এর জায়গায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তির আরেকটা সমীকরণ, ঠিক কিনা? তাহলে গতিশক্তির আরেকটা সমীকরণ কি বলো না? গতিশক্তির আরেকটা সমীকরণ ইকে সমান হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তির আরেকটা সমীকরণ। কিন্তু হুজুর, আমরা তো আমাদের বইয়ে পড়ে এসেছি গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, আপনি আবার এক্সট্রা কইরা ইউ স্কোয়ার আনলেন কোত্থেকে? হুজুর, এটা তো বুঝলাম না, ইউ স্কোয়ার আবার কোত্থেকে আনলেন? আমাদের বইয়ে তো আছে হাফ এম ভি স্কোয়ার। ও মনু, প্রমাণ তো দিয়ে দিয়েছি। ইউ স্কোয়ার কোথায় থেকে এসেছে? এই যে এস এর পরিবর্তে কি লিখেছি, ভি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2, এখান থেকে এসেছে। তাহলে আমাদের বই এটা লিখলো কেন? বই কি ভুল লিখেছে? না 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 না, বই ভুল লিখে নাই, তোমার বুঝতে ভুল হয়েছে। দেখো, একটু ভালো করে দেখো, লক্ষ্য করে দেখো, চোখের পানি ছেড়ে দিয়ে দেখো কিভাবে এই সমীকরণটা আসে। একটু দেখো কিভাবে সমীকরণটা আসে। দেখো, যখন বস্তু স্থির অবস্থায় থাকবে, কি অবস্থায় থাকবে? স্থির অবস্থায় থাকবে, তখন ইউ কত? ইউ 0। স্থির অবস্থা থেকে যদি বস্তু পড়ে, স্থির অবস্থা থেকে বস্তু পড়ছে, কিংবা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, ইউ 0। ইউ 0 হলে এখানে ইউ 0 বসিয়ে দাও, তাহলে এটা আসবে। ও বুঝেছি বুঝেছি, তার মানে আমাদের বইয়ে যেটা লিখেছে সেটা হচ্ছে স্থির অবস্থা থেকে। হ্যাঁ, আমাদের বইয়ে যেটা আছে হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে স্থির অবস্থা থেকে। যখন ইউ 0 তখন এটা। যদি ইউ 0 না হয় তাহলে উপরেরটা, যদি ইউ 0 হয় তাহলে নিচেরটা। তা আমরা কোনটা পড়বো? ওই যে উপরেরটাই পড়বো। যদি 0 হয় 0 বসাবো, 0 না হলে তো এটাই। এটাই হচ্ছে গতিশক্তির আরেকটা সমীকরণ। বুঝতে পেরেছি কিনা বলো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো কিনা একটু করে বলো। শীতকালীন ওয়াজ শুরু হয়েছে, অবশ্যই মজা আছে। ওয়াজ তো মজার জিনিস। আসলে পড়াশোনাটা আসলে বিভিন্নভাবে করতে হবে। স্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? স্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? স্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পড়াশোনা বিভিন্ন স্টাইলে করতে হবে তোমাকে। এটা হচ্ছে আসলে অ্যাটেনশন ইজ ইম্পর্ট্যান্ট। পড়াশোনা ট্যালেন্ট বলতে কিছু নাই। যে পড়াশোনায় যত বেশি অ্যাটেনশন দিতে পারে, তুমি একটা জিনিস পড়ছো, অ্যাটেনশন থাকে না। বিশ্বাস করো ভাই, মনে করো আমি একটা জিনিস পড়ছি, এই যে আমি একটা জিনিস নিয়ে পড়ছি, তো পড়তে পড়তে দেখা যায় 5 মিনিট পড়ার পরে হঠাৎ করেই দেখা যায় যে মনটা অন্য কোথাও চলে গেছে, অ্যাটেনশন থাকে না। আমি পড়তেছি, চোখ পড়ার দিকে পড়ে যাচ্ছি, কিন্তু আর মনোযোগটা নাই। মনোযোগ, এমনি পড়া আর মনোযোগের মধ্যে পার্থক্য আছে। তুমি পড়ে যাচ্ছ, যোগ বাইনারি যোগ বিনাভাবে পড়ে যাচ্ছ তুমি, কিন্তু তোমার ওই পড়ার মধ্যে মনটা নাই। যেমন আমরা নামাজের ক্ষেত্রে বলি, আমি নামাজ পড়তেছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলে যাচ্ছি, কিন্তু আমার মন কিন্তু নামাজের দিকে নাই। আমি কিন্তু ফিল করতেছি না আমি আসলে কি বলছি। আমরা এমনি নামাজের নিয়ম মুখস্থ আছে, মুখস্থ বলে যাচ্ছি, সূরা ফাতিহা পড়ে ফেললাম, একটা সূরা পড়ে ফেললাম, এরপরে রুকু দিলাম, সিজদা দিলাম, পড়ে ফেলছি, কিন্তু আমার মনটা আসলে নাই। আবার মাঝে মধ্যে আমার মনটা থাকে যে হ্যাঁ আমি কি পড়ছি আমি জানি, আবার মাঝে মধ্যে আমি কি পড়ছি আমি জানি না। এটা হচ্ছে অ্যাটেনশন। তো অ্যাটেনশন আসলে সবসময় থাকে না। নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে অ্যাটেনশন দিলেও মনে হয় যে দ্বিতীয় রাকাতে অনেক সময় অ্যাটেনশন থাকে না, তৃতীয় রাকাতে অনেক সময় থাকে না। এটা আসলে শয়তানের ওয়াসওয়াসা তো থাকে না। পড়ার সময়ও শয়তান ওয়াসওয়াসা দেয়। দুইটা ক্ষেত্রে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, নামাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রেও শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। এই যে শয়তানের ফলে পড়াশোনায় মনোযোগ থাকে না। পড়াশোনা করতে গেছি, কিছুক্ষণ পর মনোযোগ ওদিকে, কিছুক্ষণ পর মনোযোগ ওইদিকে, কিছুক্ষণ পর ওইদিকে মনোযোগ। এই যে অ্যাটেনশন থাকে না, এই কারণে অ্যাটেনশন আনার জন্য তুমি যদি সবসময় একটা ইয়ের মধ্যে থাকো, অ্যাটেনশন আনার জন্য সবসময় একটা ইয়ের মধ্যে থাকতো। ইয়ে মানে কি? ইয়ে মানে কতক্ষণ তুমি গানের স্টাইলে পড়ো, কতক্ষণ পড়া ওয়াসের স্টাইলে পড়ো, কতক্ষণ চিল্লাই পড়ো, কতক্ষণ আবার লিখে পড়ো। বিভিন্নভাবে তোমাকে অ্যাটেনশন ধরে রাখার ট্রাই করতে হবে। এগুলো হচ্ছে অ্যাটেনশন ধরে রাখার ফন্দি। তোমার পড়াশোনার সময় অ্যাটেনশন ধরে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি যদি যত বেশি অ্যাটেনশন ধরে রাখতে পারবে, তত বেশি তোমার ব্রেনে ঢুকতেছে। অ্যাটেনশন ছাড়া পড়লে এগুলো ব্রেনে ঢুকে না। বুঝতে পারছো ভাই? আমরা পড়ি, ভুলে যাই। কেন? কারণ হচ্ছে আমরা যখন পড়ি তখন অ্যাটেনশন দিই না। ভাই আমরা পড়ি কিন্তু বুঝি না, কেন? অ্যাটেনশন দিই না। ভাই আমরা পড়ি কিন্তু মনে থাকে না, বা অনেক সময় চলে যায়। আমরা পড়ি কিন্তু ভাই ওইটা মুখস্থ হয় না, অনেক সময় চলে যায়। কেন? ওই অ্যাটেনশনটা দিতে পারছো না। যদি তুমি অ্যাটেনশন দিয়ে করো, অ্যাটেনশন দিয়ে পড়ো, তাহলে দেখবা অল্প সময়ের মধ্যে পড়া হয়ে যাবে, আজীবন মনে থাকবে। অল্প সময়ের মধ্যে পড়া হয়ে যাবে, আজীবন মনে থাকবে। আসলে ট্যালেন্ট বলতে কিছু নাই। যারা ফার্স্ট বয়, সেকেন্ড বয় আছে, যারা ভালো রেজাল্ট করে, তারা আসলে অ্যাটেনশন বেশি দিতে পারে। যারা আসলে লাস্টের দিকে স্টুডেন্ট, তারা আসলে অ্যাটেনশন কম দিতে পারে। সবই অ্যাটেনশনের খেলা, সবই অ্যাটেনশন। যে যত বেশি অ্যাটেনশন দিয়ে পড়াশোনা করতে পারবে, সে তত এগিয়ে যাবে।
এবং সেই অ্যাটেনশনের জন্য তোমাকে বিভিন্ন ফোন দিয়ে আটকাতে হবে, তোমাকে এক এক সময় এক এক ফোন দিয়ে নিয়ে তোমাকে অ্যাটেনশন ধরে রাখার ট্রাই করতে হবে, ঠিক আছে? ছলে বলে কৌশলে অ্যাটেনশন ধরে রাখার ট্রাই করতে হবে, ঠিক আছে? ওকে ভাইয়া, তাহলে লিখে নাও যা যা বলেছি সেটা। ঠিক আছে, ওকে ভাইয়া, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে বলতে হবে, তোমরা অনেক কম ক্লাস করো, এটা খুবই হতাশাজনক। তোমাদের ফ্রেন্ডদেরকে বাড়াতে হবে, দলে দলে দাওয়াত দিতে হবে। প্রতিদিন তুমি 5 জন ফ্রেন্ডকে দাওয়াত দিবে লাইভ ক্লাসের, দলে দলে দাওয়াত দিতে হবে। তোমরা 200 জন থেকে আমি আগামী ক্লাসে চাই এই 200 জন 5 জন করে দাওয়াত দিবে ফ্রেন্ডদেরকে, তাহলে 200 থেকে 1000, 1000 থেকে 5000, 5000 থেকে 25,000, এভাবে করে সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে আমাদের ক্লাস ইনশাল্লাহ। তাহলে আমাদের গতিশক্তির ব্যাপারটা গেল। গতিশক্তির 3টি কোয়েশ্চেন পেলাম, একটা হচ্ছে আনুভূমিক গতির ক্ষেত্রে MAS, একটা উলম্ব গতির ক্ষেত্রে MGH, আর একটা হচ্ছে এই যে আমার হাফ mv² - u²। 3টাই গতিশক্তির ইকুয়েশন, 3টাই গতিশক্তির ইকুয়েশন। আচ্ছা, এখন কথা হচ্ছে কখন কোনটা অ্যাপ্লাই করব। ওকে, যখন আমার A দেওয়া থাকবে, S দেওয়া থাকবে, যখন আমার H দেওয়া থাকবে উলম্ব গতি, H দেওয়া থাকবে উলম্ব গতি, আর যখন আমার বেগ দেওয়া থাকবে, তাহলে বেগ দেওয়া থাকলে বেগেরটা বসাবো, H দেওয়া থাকলে H এরটা বসাবো, AS দেওয়া থাকলে AS এরটা বসাবো। যখন যেটা দিবে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ওকে, আচ্ছা, এরপর আসো ভাইয়া, এবার এটা গেল। বিভব শক্তি এবং গতিশক্তির মধ্যে পার্থক্য কি সেটা এখন আমরা তোমাদেরকে দেখাবো। বিভব শক্তি MGH, গতিশক্তি MGH, বাট একটা পার্থক্য আছে, পার্থক্যটা দেখো। পার্থক্যটা হচ্ছে গতিশক্তি এক পাশে লিখেছি, বিভব শক্তি আরেক পাশে লিখেছি। গতিশক্তি EK এটা সমান আমরা বলছি MGH, বিভব শক্তি ও EK এটা সমান আমরা বলছি MGH। তাহলে পার্থক্যটা কি? দুইটা কি সমান? না, সমান না। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমরা যখন কোনো একটা বস্তুকে উপর থেকে ফেলে দিই, এই যে উপর থেকে ফেলে দেওয়া মানে সে যাত্রা যেখান থেকে করেছে, যাত্রাস্থল উপর থেকে ফেলে দিলে, ঠিক আছে, সে পড়ছে। তো আবার একটা বস্তুকে উপর থেকে ফেলে দিয়েছি, সে পড়ছে। তো এই ক্ষেত্রে আমাদের MGH আছে না, MG সেম কিন্তু Hটা ভিন্ন। Hটা নিতে হবে আমাদেরকে সবসময় শুরু থেকে অথবা যাত্রাস্থল থেকে, ঠিক আছে, সবসময় যাত্রাস্থল থেকে, অর্থাৎ এই ক্ষেত্রে উপর থেকে। আর অলওয়েজ বিভব শক্তির ক্ষেত্রে এসটা হচ্ছে অলওয়েজ, বিভব শক্তির ক্ষেত্রে এস হচ্ছে অলওয়েজ ভূমি থেকে, নিচ থেকে মানে ভূমি থেকে। অলওয়েজ বিভব শক্তির ক্ষেত্রে এইচ হবে ভূমি থেকে, আর গতিশক্তির ক্ষেত্রে এইচ হবে কি? উপর থেকে। মনে করো টোটাল হচ্ছে 100 মিটার, এটা এতটুকুতে মনে করো 60 মিটার পড়েছে আর নিচেরটা 40 মিটার, তাহলে এই ক্ষেত্রে H হবে 60 আর এই ক্ষেত্রে H হবে 40, কারণ ভূমি থেকে 40। তো ভূমি থেকে নিলে ভূমি থেকে কতটুকু H সেটা হচ্ছে বিভব শক্তির H, আর উপর থেকে বা যাত্রাস্থল থেকে যতটুকু H সেটা হচ্ছে গতিশক্তির H। তার মানে গতিশক্তি সবসময় যাত্রাস্থল থেকে, যেখান থেকে যাত্রা শুরু করবে ওইখান থেকে সে যতটুকু গিয়েছে ওটাই হচ্ছে H। আর বিভব শক্তির ক্ষেত্রে যেখান থেকে যাত্রা করুক না কেন সবসময় ভূমি থেকে হবে H। এটা হচ্ছে বেসিকটা, দুইটার মধ্যে পার্থক্যটা। বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো? হ্যাঁ, আজকে এক্সাম হবে, অবশ্যই এক্সাম হবে, এবং এক্সামে তোমাদের এই যা যা পড়াচ্ছে এখান থেকে প্রশ্ন হবে। ওকে, তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা বলো? মন প্লাস মনো দাও, মনো প্লাস দাও, বুঝলাম না তো ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমরা আমি বলি প্রতিদিনই তোমরা তোমাদের 5 জন ফ্রেন্ডকে দাওয়াত দিবে। আমরা চাই আগামী ক্লাসে ইনশাল্লাহ, আগামীকালকে বায়োলজি ক্লাস আছে, বায়োলজি ক্লাস তো সেই মজার, বায়োলজি ক্লাসে তো তুমি জানতে পারবে ওইগুলা কেমন হয়, বুঝো না? ওইগুলো আর কি, ওইগুলা জানবা, ওই যে ওইগুলা আর কি, ওইগুলা মজা, হ্যাঁ মজা ওইগুলা। তো আগামীকালকে আমি চাই প্রত্যেকে 5 জন করে ফ্রেন্ড, নতুন ফ্রেন্ড দাওয়াত দিবে। তাহলে আগামীকালকে আমাদের ক্লাস করবে 1000 জন স্টুডেন্ট, ইনশাল্লাহ 1000 জন স্টুডেন্ট ক্লাস করবে। ওকে, তাহলে এবার আসো, বিভব শক্তিও শেষ, গতিশক্তিও শেষ। এবার তাদের মধ্যে সম্পর্ক দেখব, তাদের মধ্যে সম্পর্ক দেখব। চলো একটা সম্পর্ক দেখে আসি। একদম কমন প্রশ্ন এটা, হচ্ছে হোলি ক্রস, নটর ডেম, সেন্ট জোসেফের একদম কমন কোয়েশ্চেন আসবেই। আজা 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 মানে কি রে? আজা মানে হচ্ছে আমার জীবনে আসবেই, আজা
হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমার জীবনে আসবে, এই প্রবলেমটা আমার জীবনে আসবে। প্রবলেমটা একটু ভালো করে খেয়াল করো। উপর থেকে একটা বস্তুকে বস্তু না মনে করো যে উপর থেকে তোহা ভাই মেহেদি ভাইকে ফেলে দিয়েছে, ঠিক আছে? তোহা ভাই মেহেদি ভাইকে ফেলে দিয়েছে, কারণ হচ্ছে যে আমরা জানি ইকুয়েশনটা হচ্ছে এটা, মেহেদি এম ইন্টু মেহেদি, এম অফ মেহেদির ভর। আচ্ছা, তাকে যদি টোয়াইস গুণ করো না, তাকে মনে করো মেহেদি ভাইয়ের ভরকে আমরা কি করব, মেহেদি ভাইয়ের ভরকে √4, ঠিক আছে, করলে যেটা পাবো সেটা হচ্ছে তোহা ভাইয়ের ভর। তাহলে তোহা ভাই কী করবে, স্বাভাবিকভাবে মেহেদি ভাইকে উপর থেকে ফেলে দিবে, উপর থেকে মেহেদি ভাইকে এভাবে ধরে লা করে ফেলে দিয়েছে। তাহলে ফেলে দিয়েছে এখান থেকে উপর থেকে, তাহলে মেহেদি ভাই নিচে পড়ছে, এই যে এটা হচ্ছে আমাদের ভূমি থেকে উপর থেকে মেহেদি ভাই পড়ছে, এটা হচ্ছে মেহেদি ভাই, ঠিক আছে? তখন তোমাকে ঠিক আছে তো, √4 মেহেদি ভাই ইন্টারসের সমান হচ্ছে তোহা ভাই। আমি ঠিক বলেছি? হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে বুঝে নাও তোমরা। তাহলে উপর থেকে তোহা ভাই মেহেদি ভাইকে ফেলে দিল উপর থেকে, তো কত উপর থেকে ফেলে দিয়েছে সেটা দেওয়া আছে 200 মিটার উপর থেকে ফেলে দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 200 মিটার। আচ্ছা, তারপর এখন আমাকে প্রশ্ন করেছে উপর থেকে ফেলে দিয়েছে, ভালো কথা, উপর থেকে ফেলে দিয়েছে, ভালো কথা। এখন আমাকে প্রশ্ন করেছে কত উচ্চতায়, হ্যাঁ কত উচ্চতায় এটা পড়ছে। তো এই যে উপর থেকে 200 মিটার উপর থেকে ফেলে দিয়েছে, আমি লিখলাম সেটা 200 মিটার উপর থেকে পরন্ত মেহেদি ভাইয়ার কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 70% হবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। অথবা বলতে পারে অর্ধেক হবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। অথবা বলতে হবে 2/3 হবে, এরকম অংশ হবে, এরকম বিভিন্ন প্রশ্ন করতে পারে যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 70% হবে, অথবা অর্ধেক হবে, অথবা 2/3 হবে, যাই হোক এ ধরনের একটা সংখ্যা থাকবে, 70% 60% একটা, যাই হোক। অর্থাৎ এক কথায় কত উচ্চতায়, আমাকে প্রশ্ন করেছে কত উচ্চতায় যে গতিশক্তি বিভব শক্তির এত অংশ হবে, এ ধরনের প্রশ্ন আমাকে করবে। কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এত অংশ হবে, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এত অংশ হবে, এই ধরনের প্রশ্নগুলো আমাকে করবে। একটা উচ্চতা দেওয়া থাকবে, তারপর বলবে যে কত উচ্চতায় গিয়ে গতিশক্তি বিভব শক্তির এত অংশ হবে। এটা হচ্ছে গতিশক্তির সাথে বিভব শক্তির সম্পর্ক। তাহলে হেডিং দাও, হেডিং হচ্ছে গতিশক্তির সাথে বিভব শক্তির সম্পর্ক, ইকে ও ইপি রিলেশন। হেডিং হচ্ছে কি, হেডিং হচ্ছে ইকে ও ইপি রিলেশন। অথবা তোমরা যারা কনসেপ্ট দিয়ে লিখছো, কনসেপ্ট দিয়ে লিখো ইকে ও ইপি রিলেশন। ওকে ঠিক আছে, ওকে। তাহলে এবার কি হবে দেখো তো, মেহেদি ভাইকে যখন ফেলে দিয়েছে, টুনটুনিতে কান্না করবে, মেহেদি ভাইয়ের টুনটুনি কান্না করছে, যাই হোক সমস্যা নাই। দেখো এবার যখন ফেলে দিয়েছে কি হবে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 200 মিটার উপর থেকে ফেলে দিয়েছে। আচ্ছা, তাহলে আমাদেরকে বলেছে গতিশক্তি বিভব শক্তির 70%। তাহলে গতিশক্তি আমাকে বলছে কি, আমাকে বলছে গতিশক্তি ইজ ইকুয়াল টু বিভব শক্তির 70%। গতিশক্তি হবে বিভব শক্তির 70%। তাহলে বিভব শক্তির 70%, বিভব শক্তির 70%, যে ববিন্দু র আছে না, ববিন্দু র মানে কি, ববিন্দু র মানে এর, তাহলে আমরা বলতে পারি বিভব শক্তি এর 70%। তাহলে এটাকে আমরা বলতে পারি বিভব শক্তি এর 70%। কি বলতে পারি, বিভব শক্তি এর 70%, বিভব শক্তি এর 70%। এখন এর মানে কি, আমরা ছোটবেলায় পড়েছিলাম বদমাস পড়েছিলাম, বিতে ব্রেকেট, ওতে অফ, ডিতে ডিভিশন, এম এ মাল্টিপল, এতে এডিশন, এসে সাবস্ট্রাকশন। বিতে ব্রেকেট, ওতে অফ, অফ মানে এর, তার মানে অফ মানে কি এর মানে গুণ, এর থাকলে গুণ করতাম। তো এখানেও বিভব শক্তি এর 70%, এর মানে কি, এর মানে অফ মানে গুণ, 70%-এর সাথে গুণ দিব বিভব শক্তিকে, তাহলে সমান হবে গতিশক্তির। ও ভাই, এ কথাটাই বলছে প্রশ্নের মধ্যে, গতিশক্তি বিভব শক্তি এর 70%। তাহলে ই কে হবে ইপি এর 70%, ইপি ইন্টু 70%। পার্সেন্ট মানে কি রে, পার্সেন্ট মানে 100 ভাগ করে দিব, 70% মানে 70/100, পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ, পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ, তাহলে 70 ইন্টু 100। ভাইয়া পার্সেন্ট মানে কেন 100 দ্বারা ভাগ, পার্সেন্ট শব্দের অর্থই হচ্ছে 1/100। পার্সেন্ট মানে কি রে, শতাংশ,
শতের অংশ, 100 ভাগের 1 ভাগকে 1% বলা হয়, পার্সেন্ট বলা হয় 100 ভাগের 1 ভাগকে, 100 ভাগের 1 ভাগকে বলা হয় 1%, শতাংশ। এই যে পার্সেন্ট, তাহলে আমরা 100 দ্বারা ভাগ করে দিব পার্সেন্ট থাকলে এই। আচ্ছা, অনেক সময় বলতে পারে, অনেক সময় প্রশ্ন চেঞ্জ করে তোমাকে বলতে পারে বিভব শক্তি গতিশক্তি 70%। তাহলে যার সাথে ববিন্দু র থাকবে ধরে নিব ওর সাথে এর আছে, এর থাকার অর্থ হচ্ছে গুণ দিব। যদি আমাদের প্রশ্নটা এমন হয় যে বিভব শক্তি গতিশক্তি 70%, তাহলে গতিশক্তি 70% গতিশক্তির সাথে গুণ দিব। যার সাথে ববিন্দু র থাকবে, ববিন্দু র থাকবে, ববিন্দু র থাকবে, তার সাথে ওই জিনিসটা গুণ দিয়ে দিব, বিভব শক্তি 70%। এবার আসো ভাইয়া, ইকে মানে কি? ইকে মানে হচ্ছে mgh, ইপি মানে কি? ইপি মানেও mgh ইন্টু 70 ডিভাইড বাই 100। ও ভাই, গতিশক্তি সমান mgh, বিভব শক্তি সমান mgh, কেমনে? হ্যাঁ বলছি, কেন mgh বসিয়েছি? গতিশক্তি সমান এবং বিভব শক্তি সমান কেন mgh বসিয়েছি? কারণ উলম্ব গতি, উপর থেকে পড়ছে, উপর থেকে পড়লেই উলম্ব, আর উলম্ব হলেই mgh বসিয়ে দিব, উলম্ব হলেই mgh বসিয়ে দিব। আচ্ছা ভাইয়া, বুঝতে পেরেছি। এখন আসো, প্রশ্ন হচ্ছে বসালাম mgh, কিন্তু দুই এইচটা এক না, দুইটা এইচ কি এক না? গতিশক্তির ক্ষেত্রে এইচ হচ্ছে উপর থেকে, বিভব শক্তির ক্ষেত্রে এইচ হচ্ছে নিচ থেকে, তাহলে এই ক্ষেত্রে এইচ আর এই ক্ষেত্রে এইচ এক নয়। তাহলে এবার আমরা সেটা বসাবো। তা আমরা, আমাদেরকে বলেছে কত উচ্চতায় এসে এই ঘটনা সত্য হবে, কত উচ্চতায় এসে গতিশক্তি বিভব শক্তি 70% হবে। তো কত উচ্চতায়? তা আমরা ধরে নিব ভূমি থেকে এক্স উচ্চতায়, ভূমি থেকে এক্স ধরাধরি করি, ভূমি থেকে এক্স উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায় এ কথাটা সত্য হবে। তো ভূমি থেকে যদি এক্স হয় আর পুরোটাকে আমরা ধরে নিলাম, পুরোটা হচ্ছে মনে করো 200 মাইনাস এক্স, তাহলে এটা এইচ মাইনাস এক্স, পুরোটাকে যদি এইচ ধরে নিই এইচ মাইনাস এক্স, তাহলে এটা এক্স হলে বাকিটা এইচ মাইনাস এক্স। তাহলে উপর থেকে কত? উপর থেকে এইচ মাইনাস এক্স, তাহলে এখানে এইচ মাইনাস এক্স লিখবো আর এখানে এক্স লিখবো। কারণ কি? কারণ হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে উচ্চতা নিতে হবে, তো ভূমি থেকে বস্তু কোথায় আসছে? এক্স উচ্চতায় এসেছে, আর উপর থেকে এইচ মাইনাস এক্স। এবার mg সেম কাটাকাটি দিয়ে দিব, আল্লাহর খাস রহমত নাজিল হয়ে গেছে mg এর উপরে, তাহলে h মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 7 tan x, গুণ করে দাও, tan h মাইনাস tan x ইজ ইকুয়াল টু 7x। তারপর কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি tan ইন্টু 200 ইজ ইকুয়াল টু 17x, তাহলে x ইজ ইকুয়াল টু 2000 ডিভাইডেড বাই 17। এটা হচ্ছে অ্যান্সার, 2000 ডিভাইডেড বাই 17 মিটার উচ্চতায় গিয়ে এই ঘটনা সত্য হবে, ভূমি থেকে, সেটা ভূমি থেকে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই ধরনের অঙ্ক আসলে একদম সিম্পল, জাস্ট আমরা ইকুয়েশনটা লিখব, তারপরে mg কেটে দিব, ক্যালকুলেশন করে দিব, একদম সিম্পল অঙ্ক। দেখে একটু বলো তো তোমরা পারবে কিনা, একটু বলো তো তোমরা পারবে কিনা? হ্যাঁ ঠিক আছে, টুনটুনি নিয়ে বেশি কথা হচ্ছে, কিন্তু টুনটুনি নিয়ে কথা বলা যাবে না। টুনটুনি কার? কথা বলা যাবে না টুনটুনি নিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ ঠিক আছে, টুনটুনি নিয়ে কথা বলা যাবে না। ওকে, আচ্ছা, মোটামুটি আমরা তাহলে তোমাদেরকে গতিশক্তি বিভব শক্তির সম্পর্কটাও দেখিয়েছি। এবার তাহলে পারো কিনা আমাকে একটু জাস্ট সামারি করতে দাও, তোমরা সবাই লিখে নাও, লেখার পর আমি একটু সামারি করছি, পয়েন্ট একবার বুঝিয়ে দিচ্ছি, পয়েন্ট একবার লিখে নাও তোমরা খুব দ্রুত। আমি আবার বলেছি এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, এসএসসির জন্য, ইন্টারের জন্য, সেরা কলেজের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাসগুলো। তোমরা একটু আবার কি করো, লিখে নাও খুব দ্রুত, তারপর সামারি করছি। লেখা শেষ? লিখে নাও দ্রুত, মুছে দিচ্ছি, দ্রুত লিখে নাও। বিনা পানি দেব, নবন কামাল, জসমিন ফারজানা, লেখা শেষ, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমাকে বলেছে গতিশক্তি বিভব শক্তি 70%, তাহলে গতিশক্তি সমান বিভব শক্তি 70%, ইকে ইপি এর 70%। এবার mg উপর থেকে নিব আর এটা নিচ থেকে নিব, তারপরে ক্যালকুলেশন করব, হয়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে আমাদের গতিশক্তি বিভব শক্তির সম্পর্কটাও শেষ। এবার চলে যাব শক্তির উৎস। দেখো নটরডেমে মাঝে মধ্যে কিছু নন ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসবে, মানে বর্ণনামূলক প্রশ্ন আসবে। হোলি ক্রসও এই ধরনের মাঝে মধ্যে বর্ণনামূলক কিছু প্রশ্ন আসে, পরীক্ষায় আসে। সো দেখো ভালো করে, শক্তির উৎস একটু দ্রুত লিখবে, আমি লেখার আগে লিখে ফেলবে। শক্তির উৎস আমি লেখার আগে লিখে ফেলো। শক্তির দুই ধরনের উৎস আছে, একটা হচ্ছে অনবায়নযোগ্য
অর্থাৎ আমি এটাকে আর নবায়নযোগ্য করতে পারবো না, আর এটা হচ্ছে নবায়নযোগ্য। সবাই দ্রুত লিখো, মুছে ফেলবো। অনবায়নযোগ্য মানে আর পাওয়া যাবে না, নতুন মানে নতুন করে পাওয়া যাবে না, নতুন করে পাওয়া যাবে না, পাওয়া যাবে না, সব সময় পাওয়া যাবে, সব সময় পাওয়া যাবে। এটা হচ্ছে নবায়নযোগ্য, আর এটা হচ্ছে অনবায়নযোগ্য। তো এরকম কী কী আছে? অনবায়নযোগ্য আছে 4টা, অনবায়নযোগ্য আছে 4টা। 1 নাম্বার তেল, 2 নাম্বার গ্যাস, 3 নাম্বার কয়লা, 4 নাম্বার নিউক্লিয়ার। এই 4টা আর কখনো পাওয়া যাবে না, শেষ হয়ে গেলে, একবার শেষ হলে আর পাবো না। তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার। আর নবায়নযোগ্য আছে 5টা, সবসময় পাবো। 1 2 3 4 5, 5টা নবায়নযোগ্য আছে, সবসময় পাবো। কি কি? বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, আরেকটা কি? বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, আরেকটা হচ্ছে ভূতাপীয় শক্তি না, আরেকটা কি শক্তি? ভূমির নিচ থেকে যেটা পাওয়া যায়, ভূতাপীয়। তাহলে এদেরকে বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, ভূতাপীয়, এর হচ্ছে নবায়নযোগ্য শক্তি। তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার এর হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এমসিকিউতে আসবেই আসবে, আসবে আসবে। নিম্নের কোনটি অনবায়নযোগ্য, নিম্নের কোনটি নবায়নযোগ্য? সো ক্লিয়ার? লিখে নাও খুব দ্রুত, পরীক্ষায় আসবেই আসবে। জিওথার্মাল বা জিওথার্মাল, জিওথার্মালের বাংলা হচ্ছে ভূতাপীয়, ইংলিশ হচ্ছে জিওথার্মাল। জিও শব্দের অর্থ ভূ, থার্মাল অর্থ তাপীয়, তাহলে হচ্ছে ভূতাপীয়, জিওথার্মাল বা ভূতাপীয়। ওকে ভাইয়া, তারপরে লিখে মুছে দিচ্ছি, আমি আগেই বলেছি এটা একটু তাড়াতাড়ি লিখতে হবে তোমাদেরকে। এরপরে আসে এবার শক্তির সাথে ভরের সম্পর্ক। বাবা আইনস্টাইন, বাবা আইনস্টাইন, আমাদের সবার বাবার নাম কি রে? আমাদের অনেকগুলো বাবা আছে, বাবা নিউটন, বাবা আইনস্টাইন, বাবা তোহা, বাবা মেহেদি, ঠিক আছে? ওকে, আমার বাবা, তোমার বাবা, ক্যাপলা বাবা, কলা কাবা, কত বাবা আছে না? তাহলে দেখো শক্তি ও ভরের কনসেপ্ট, দেখো শক্তি ও ভরের কনসেপ্ট, শক্তি ও ভরের রিলেশন। তো শক্তি ও ভরের রিলেশনটা দেখো ভালো করে, খুব চমৎকার একটা রিলেশন আছে। ই সমান এম সি স্কোয়ার, ঠিক আছে? তোমরা অনেকে এটাকে এইভাবে বলো যে এনার্জি সমান, আসলে ঠিক আছে, এনার্জি সমান মিল্ক কফি স্কোয়ার, তাই না? মিল্ক কফি স্কোয়ার আর কি। তাহলে এনার্জি সমান কি রে? মিল্ক ইন্টু কফি স্কোয়ার। এটা হচ্ছে বাবা নিউটনের সূত্র, এনার্জি সমান মিল্ক কফি স্কোয়ার। অর্থাৎ তুমি যদি চায়ের সাথে কফির স্কোয়ার, 2 কাপ কফি আর 1 কাপ দুধ, 2 কাপ কফি 1 কাপ দুধ মিক্স করে খাইলে প্রচুর শক্তি হবে, ঠিক আছে? এই যে দেখো আমাদের তোহাবাই এত শক্তি পায় কই? তোহাবাই এত শক্তি পায় 2 কাপ কফি 1 কাপ দুধ মিক্স করে খায়। কিসের দুধ বলা যাবে না, ওকে? 2 কাপ কফি 1 কাপ দুধ মিক্স করে খায়, ঠিক আছে? চিনি দেয় না, চিনি দেয় না, চিনির দুধের দাম বেশি, তো চিনির দাম বেশি, চিনিতে হাত দেওয়া যায় না, ঠিক আছে? আগে দুধের দাম বেশি ছিল, দুধে হাত দেওয়া যেত না, এখন দুধের দাম কমছে, হাত দেওয়া যায়, চিনিতে হাত দেওয়া যায় না, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে ই সমান এমসি স্কোয়ার। ওকে, তাহলে এটাকে ক্যাপিটাল এম বলো, স্মল এম বলো, কোনো সমস্যা নাই। ক্যাপিটাল এম স্মল এম একই জিনিস বোঝায়, বস্তুর ভর বোঝায় আর কি, বস্তুর ভর বোঝায়, ঠিক আছে? তো এটা দিয়ে চলো একটা অঙ্ক করি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো যে কেমন প্রশ্ন হতে পারে। ওকে, একটা ম্যাথ করালে বুঝতে পারবা যে কেমন প্রশ্ন হতে পারে। 200 কেজি ইউরেনিয়াম হতে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? তাহলে 200 গ্রাম ইউরেনিয়াম থেকে কী পরিমাণ শক্তি পাওয়া যাবে? তাহলে আমরা জানি ই সমান এমসি স্কোয়ার, তাহলে 200 কেজি, তাহলে 200 ইন্টু সি এর মান 3 × 10⁸ আলোর বেগ। সি এর মান হচ্ছে আলোর বেগ, এটা আমি দুষ্টামি করে লিখেছি। এ মানে হচ্ছে ম্যাস, ম্যাস মানে ভর, আর সি মানে আলোর বেগ, তাহলে হচ্ছে লাইট স্পিড, লাইট স্পিড মানে আলোর স্পিড, আলোর বেগ, তাহলে হচ্ছে আলোর বেগ সমান শক্তি। তাহলে আমার 200 হচ্ছে ভর, আলোর বেগ 3 × 10⁸, তাকে হোল স্কয়ার করলে যেটা পাবো সেটাই হচ্ছে শক্তি। অ্যান্সার হচ্ছে নিউটন, এটাই হচ্ছে শক্তি। আবার আমাকে যদি শক্তি দিয়ে দেয় তাহলে ভর বের করতে বলতে পারে, তাহলে ই সমান এমসি স্কয়ার দিয়ে পরীক্ষায় প্রশ্ন হতে
পারে। ই সমান এমসি স্কয়ার দিয়ে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। ওকে, লিখে নাও, খুব দ্রুত লিখে নাও, খুব দ্রুত লিখে নাও, খুব দ্রুত লিখে নাও। হ্যাঁ ঠিক আছে। বিধি তুমি বলে দাও টুনিকার, দুটি হৃদয় একটি মনের দাবিদার। ঠিক আছে, ওকে, মুছে ফেললাম। আচ্ছা, তারপরে আমাদের বই একটা ইকুয়েশন আছে যেটা পরীক্ষা একদম সরাসরি আসতে পারে, এটা খুব দ্রুত লিখে নাও তোমরা। আমাদের বই একটা বিখ্যাত ইকুয়েশন আছে, ফেমাস নিউক্লিয়ার ইকুয়েশন, এটা পরীক্ষা আসতে পারে। সো সবাই ভালো করে খেয়াল করো, ফেমাস নিউক্লিয়ার ইকুয়েশন, ফেমাস নিউক্লিয়ার ইকুয়েশন। ফেমাস নিউক্লিয়ার ইকুয়েশনটা কি দেখো, ফেমাস নিউক্লিয়ার ইকুয়েশন হচ্ছে ইউরেনিয়াম, যার পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা 235, এই ইউরেনিয়ামকে যদি নিউট্রন, যার কোনো পারমাণবিক সংখ্যা নাই, ভর সংখ্যা 1, এটা দিয়ে আঘাত করা হয়, তবে ইউরেনিয়াম ভেঙে যায়। ইউরেনিয়াম ভেঙে কি কি তৈরি হয় বলো তো? ইউরেনিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করলে, ঠিক আছে, কাকে? টুনিকে না, ইউরেনিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করলে কি হয়? বাকের বাই হয়। কি হয়? বাকের বাই। লিখে রাখো, বাকের বাই। তাহলে ইউরেনিয়ামকে টুনি দ্বারা আঘাত করলে বাকের ভাইয়ের জন্ম হয়, বাকের ভাই হয়। বাকের ভাই মানে কি? বাকের ভাই মানে হচ্ছে, বাকের ভাই মানে হচ্ছে বা দিয়ে কি বা দিয়ে হচ্ছে বেরিয়াম, আর কে আর দিয়ে ক্রিপ্টন, বাকের বাই। তাহলে ইউরেনিয়ামকে টুনি দ্বারা আঘাত করলে, এই যে টুনি, ইউরেনিয়ামকে টুনি দ্বারা আঘাত করলে কি পাওয়া যায়? বাকের ভাই পাওয়া যায়। তাহলে বাকের ভাই বেরিয়াম ক্রিপ্টন, বেরিয়াম ক্রিপ্টন। তো বেরিয়াম পর্যায় সারণী গ্রুপ 1 মৌল বেরিয়াম 56, এটা হচ্ছে কত? পারমাণবিক সংখ্যা 56, আর ক্রিপ্টন 36। এরপর এটার আণবিক ভর কত? 141। এরপর এটা হচ্ছে কত? 92 সম্ভবত, আমি অবশ্য মনে নাই আমার, তোমরা একটু দেখে নিও এটা কত আসে। এটার পারমাণবিক সংখ্যা কত? 141, আর 92 হলে কত হয়? 233 নাকি? ঠিক আছে। আর হচ্ছে নিউট্রন পাওয়া যায়, 3টা নিউট্রন পাওয়া যায়, 3টা নিউট্রন পাওয়া যায়। ঠিক আছে, একটু করে দেখিও এই উপরের সংখ্যাটা ঠিক আছে কিনা, আমাকে একটু বলো তো উপরের সংখ্যাটা ঠিক আছে কিনা। বাকের বাই, বাকের বাই, বাকের বাই পাওয়া যায়। ওকে, বাকের বাই পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে বেরিয়াম পাওয়া যায়, ক্রিপ্টন পাওয়া যায়, আর 3টা নিউট্রন পাওয়া যায়। এবং তোমরা একটু করে দেখবে এখানে এগুলা ঠিক আছে কিনা। উপরের সংখ্যাটা আমার ঠিক মনে নেই, উপরের সংখ্যাটা, নিচের সংখ্যাটা ঠিক আছে, উপরের সংখ্যাটা ঠিক মনে নেই, হতে পারে ঠিক থাকতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফেমাস নিউক্লিয়ার ইকুয়েশন, পরীক্ষা আসতে পারে। ইউরেনিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করলে কী পাওয়া যায়? বেরিয়াম এবং ক্রিপ্টন পাওয়া যায়, বাকের বাই পাওয়া যায়, মনে রাখার জন্য বাকের বাই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শক্তি পর্যন্ত শেষ করলাম। এখন আমাদের সর্বশেষ যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতাটা একটু করে দেখাবো, 5 মিনিট, এতেই শেষ হয়ে যাবে। ক্ষমতার কনসেপ্ট একদম সহজ ব্যাপার, একটু করে দেখালেই হয়ে যাবে, তোমরা সবাই বুঝতে পারবে ক্ষমতা। সো দেখো ক্ষমতা, দেখো ক্ষমতা, পাওয়ার, পাওয়ার, পাওয়ার। পুলিশের পাওয়ার বেশি না ইয়ের পাওয়ার বেশি? ডাক্তারের পাওয়ার বেশি? পুলিশ না ডাক্তার? ওকে, আমরা বের করি পুলিশের পাওয়ার না ডাক্তারের পাওয়ার বেশি। তাহলে ক্ষমতা P = W/T। আবার W মানে কি রে? W মানে FS, ফিল সায়েন্স, বাই T। আবার FS মানে কি রে? FS মানে হচ্ছে mgh/T। তাহলে এগুলো সব ক্ষমতার এক একটা ইকুয়েশন। আরও একটা ইকুয়েশন আছে, কি বলো তো? দেখো দেখো দেখো, ক্ষমতা P = W/T, W মানে FS/T, আবার mgh/T। আরও একটা ইকুয়েশন আছে, এই যে দেখো, P তো তুমি বলছো FS/T। এখানে এখানে S হচ্ছে সরণ, T হচ্ছে সময়। সরণকে যদি সময় দ্বারা ভাগ করি কি পাই? বেগ পাওয়া যায়। তাহলে F × বেগ পাওয়া যায়, বল × বেগ পাওয়া যায়। এটাই হচ্ছে ক্ষমতা। তাহলে আমরা পাচ্ছি ক্ষমতার আরেকটি ইকুয়েশন F × B, FB, ফেসবুক না অবশ্য FB। তাহলে ক্ষমতা মানে FBও হতে পারে, ক্ষমতা মানে FS/Tও হতে পারে, mgh/Tও হতে পারে। যখন তোমাকে প্রশ্নে যেটা দিবে সেটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো এবার আমরা একটা NDC ইকুয়েশন দেখি, তারপর তোমরা লিখে নিও। NDC ইকুয়েশন হচ্ছে দেখো ভালো করে, 10 কেজি ভরের বস্তুকে একটি ক্রেন 5 মিটার/সেকেন্ড সমবেগে উপরে তুলতে কত ক্ষমতার মোটর ব্যবহার করতে হবে? এটা হচ্ছে NDCর প্রশ্ন। NDCর প্রশ্ন কেমন হয় দেখো, কত ক্ষমতার মোটর ব্যবহার করতে হবে। NDCর প্রশ্ন কেমন হয় দেখো,
তাহলে আমাকে এনডিসিতে প্রশ্ন করেছে 10 কেজি ভরের বস্তুকে একটি ক্রেন দিয়ে 5 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে তুলতে কত ক্ষমতার মোটর ব্যবহার করতে হবে। তোমরা সবাই এই জিনিসটা লিখো, লিখার পরে এই অঙ্কটা লিখো, লিখার পরে বলো যে কি হবে, কিভাবে করব। আমাকে ভর দেওয়া আছে, এম দেওয়া আছে আমাকে, আর একটা 5 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া আছে। আমাকে বলেছে এটাকে তুলতে কত ক্ষমতার মোটর ক্ষমতা বের করতে বলেছে। দেখি সবাই একটু করো, করার পর আমাকে জানাও। ঠিক আছে, এনডিসির প্রশ্ন কিন্তু বিগত বছরের, যারা পারবা তারা এনডিসি আন, নটর ডেমের চান্স পেয়ে গেছে তারা। ঠিক আছে, তাহলে দেখো এখানে একদম সহজ ব্যাপার ভাইয়া, এখানে এম আছে, তাহলে এর সাথে জি গুণ করে এফ পাওয়া যাবে, এফ সমান এম জি, তাহলে এম জি গুণ করে এফ পাবো। আর এখানে ভি আছে, আর এটা কোনো অঙ্ক হইল দূর, এই তো এফ বি দিয়ে করবো আর কি। এই যে 10 কেজি 9.8 আর বি হচ্ছে 5, তাহলে কত হয় 400, কত হয় বলো না 49 ওয়াট, কত হচ্ছে 49 ওয়াট, 49 ওয়াট। ওকে, তো এই আর কি, মোটামুটি কর্মদক্ষতা তো তোমরা পারবা। আজকে আর না দেখাই, এতটুকুই থাকবে আজকের ক্লাসটা। তোমরা সবাই আজকের ক্লাসে নোট জমা দিবে, একদম সবাই ক্লাসের সাথে সাথে নোট জমা দিবে। যারা নোট জমা দেবে না বের করে দিব গ্রুপ থেকে, লাগবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আগামীকালকে বায়োলজি ক্লাস আছে, 5 জন করে ফ্রেন্ড ইনভাইট দিবে। আগামীকালকে বরাবর 1000 স্টুডেন্ট আমরা ক্লাসে চাই। 1000 স্টুডেন্ট ক্লাস না হলে আমরা তোমাদের সাথে আর কথা বলবো না, শুধু ক্লাস নিব, দুষ্টামি করব না। এই যে দুষ্টামি করতেছি, এই দুষ্টামিগুলো আর করবো না, ঠিক আছে ইনশাল্লাহ। সবাই বলো আগামীকালকে কতজন থাকবে ক্লাসে? 2000। আচ্ছা 2000 বাদ দাও, 1000। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।